ওকে, আশা করতেছি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। জি স্যার, দেখা যাচ্ছে চ্যাপ্টার 4। হ্যাঁ, তো আমরা গত ক্লাস পর্যন্ত চ্যাপ্টার 3 তে ছিলাম, 3টা পার্টে শেষ করছি। যদিও চ্যাপ্টারটা খুব ছোট, তারপরেও 3টা লাগলো, কারণ আমি আসলে বেশি সময় নিয়ে লেকচারগুলো দিচ্ছি। একটা কথা 2-3 বার করে বলি, একবার কথা 2-3 বার বলি, তার কারণ আছে। আমাদের স্টুডেন্টদের মধ্যে, আমি স্টুডেন্ট ছিলামই, তো আমি জানি যে একটা গ্রুপের স্টুডেন্ট একবার বললেই বুঝে, আরেকটা গ্রুপ অফ স্টুডেন্ট 2বার লাগে, আরেকটা গ্রুপ অফ 3বার লাগে। তো সেই জন্য অন্তত মিনিমাম একই কথা আমি 2বার বলি। তো যাই হোক, আমরা গতকাল পর্যন্ত চ্যাপ্টার নাম্বার 3 তে ছিলাম। ওইখানে আমরা এলিমেন্টস গুলা নিয়ে আলোচনা করছি, এলিমেন্টস গুলার মেজারমেন্ট টেকনিক নিয়ে আলোচনা করছিলাম। কি কি যন্ত্র আমরা ব্যবহার করি, কি কি ইউনিটে মেজারমেন্ট গুলা হয়, এবং সেই ডাটাগুলা কিভাবে কালেক্টেড হয়, কিভাবে সেই ডাটাগুলোকে সিম্পলিফাই করা হয়, এবং সেই ডাটাগুলা কিভাবে আমরা ডিজাইনে কাজে লাগাই। খুব বেসিক আলোচনা। আমরা হাতে কলমে কিন্তু দেখি, হাতে কলমে আসলে দেখবো ডিজাইন স্টুডিও 2 তে, যে তখন আমরা একদম এই ডাটাগুলো নিয়ে কাজ করব এবং সেটা ডিজাইনে ইমপ্লিমেন্ট করবো এবং ডিসিশন নিব এবং সেটা ডিজাইনে ইমপ্লিমেন্ট করবো। তো এবার আসছে চ্যাপ্টার নাম্বার 4 এ। চ্যাপ্টার নাম্বার 4 হচ্ছে ব্রড ক্লাসিফিকেশন অফ ক্লাইমেট, মানে গ্লোবাল ক্লাসিফিকেশন, মানে পৃথিবীতে ক্লাইমেট কত ধরনের আছে সেই ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, কত ভাগে ভাগ করা যায়, এইসব নিয়ে আলোচনা টোটাল। তো এই চ্যাপ্টারের মধ্যে যেটা থাকবে মূলত ক্লাসিফিকেশন করা লাগছে বা ক্লাসিফিকেশন করছি, তার মানে হলো ক্লাইমেট ভ্যারি করতেছে। এই কথা দিয়ে এটা বোঝা যায়। ক্লাসিফিকেশন এমনি এমনি আসে না, সব যদি একই রকম হতো তাহলে ক্লাসিফিকেশনের দরকার ছিল। তার মানে ক্লাসিফিকেশন কথাটা যখন এসে গেল, তার মানে আমরা বুঝতে পারি যে ক্লাইমেট ভ্যারি করে আসলে। হ্যাঁ, এটা আমরা জানিও ক্লাইমেট ভ্যারি করে। আমরা দেশ বিদেশের খবর রাখি, আমরা জানি মিডল ইস্টে মরুভূমি অঞ্চল, সেখানে প্রচন্ড গরম থাকে দিনের বেলা, রাতের বেলা ঠান্ডা। তারপরে আবার শীত প্রধান দেশে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি গুলা বা মেরু অঞ্চলের দেশগুলোতে সেখানে প্রচন্ড ঠান্ডা। আমরা জানি দুইটা ক্লাইমেট পুরো অপোজিট। তারপর আরেক ধরনের ক্লাইমেট আছে নাতিশীতোষ্ণ টাইপের, আমাদের টাইপের ক্লাইমেট, ওয়ান হিউমিড টাইপের ক্লাইমেট। সেখানে গরমও আছে, কিন্তু এরকম অত্যধিক গরম না, আবার ঠান্ডাও নাই, ওরকম অত্যধিক ঠান্ডাও না। তো এরকম মাঝামাঝি লেভেলের জায়গাও আছে। তো তার মানে পৃথিবীতে নানা রকম কি বলে ক্লাইমেটিক সিচুয়েশন বিরাজমান আছে। তো সেই জন্যই আমাদের প্রয়োজন শ্রেণীবিন্যাস করা বা ক্লাসিফাই করা। ঠিক আছে, তো আমরা আরো একটু ব্যাপক আলোচনা করব স্টেপ বাই স্টেপ। তো এইটা আমরা প্রথমে জানবো যে কেন ক্লাইমেট ভ্যারি করে প্লেস টু প্লেস, এটার কারণটা উদ্ঘাটন করবো, যদি আমরা আগে পড়ছি এগুলা, তারপরেও রিপিট করব কেন ক্লাইমেট ভ্যারি করে প্লেস টু প্লেস। তারপরে আমরা জানবো যে কিভাবে সায়েন্টিস্টরা শ্রেণীবিন্যাস করার চেষ্টা করেছেন ক্লাইমেটকে, এবং আমরা তো ডিজাইনার, তো আমাদের উপযোগী শ্রেণীবিন্যাসটা কোনটা সেটা আমরা হাইলাইট করবো। তো এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের চ্যাপ্টার 4 এ ডিসকাস করবো। তো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে যাই। আমার আচ্ছা, ডাজ ক্লাইমেট ভ্যারি ফ্রম প্লেস টু প্লেস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড? প্রথম কোশ্চেন, ক্লাইমেট কি আসলে ভ্যারি করে প্লেস টু প্লেস? আমরা যদি পাশের ছবিটার দিকে তাকাই, তাহলে আমরা দেখি কি অবস্থা। এখানে মরুভূমি অঞ্চল, একটা গাছ আর কোনো গাছপালা নাই আশেপাশে, মানুষজন ঘর বসতে করতে পারে, শুধু বালু আর বালু। হ্যাঁ, আবার এইখানে দেখি বরফ পরে জমে আছে, তাই না? দুইটা পুরো ভিন্ন সিনারিও। আবার এখানে প্রচুর প্রচুর গাছপালা, অদ্ভুত ব্যাপার স্যাপার, অনেক গাছপালা, ঘন বন। এখানকার ক্লাইমেট আরেক ধরনের। তুমি এখানে থাকলে শীত অনুভব করবা, এখানে থাকলে গরম অনুভব করবা, এখানে থাকলে ঝাপসা টাইপের গরম অনুভব করবা, কিন্তু এরকম গরম অনুভব করবা না। আবার এইখানে যাও, শুধু বাড়ি ঘর কিচ্ছু নাই, এটাও আরেক ধরনের টাইপ অফ ক্লাইমেটিক সিচুয়েশন। তার মানে এই ছবিগুলো দিয়েই আমি বুঝতে পারি যে ক্লাইমেট ভ্যারি করে। আমরা তো পৃথিবী থেকে এই ছবিগুলো নিলাম, তো আমরা বুঝতে পারি যে ক্লাইমেট ভ্যারি করে। এখন প্রশ্ন হলো, ক্লাইমেট কেন ভ্যারি করে প্লেস? যদি এটার উত্তর দেই, তাহলে বলবো যে অন্যতম প্রধান কারণ হলো সোলার রেডিয়েশন। খুব সহজ ভাবে যদি আমি বলি, অন্যতম প্রধান কারণ হচ্ছে সোলার রেডিয়েশন। যেখানে সূর্য কিরণ বেশি পড়বে, মানে সূর্য কিরণ বলতে আমি বোঝাচ্ছি যে এনার্জি,
সোলার রেডিয়েশন নামক এনার্জি, যে সোলার রেডিয়েশন তো আসলে তাপ এবং আলো নিয়ে আসে আমাদের এখানে। তো সেই এনার্জিটা যেখানে বেশি পড়বে সেইখানে গরম অনুভব হবে, এবং যেখানে কম হবে, দাও 1 মিনিট, আমি একটু ওয়েটিং রুম থেকে আমি একটু অ্যাডমিট করে দিয়ে আসি, দুজন এসেছে। ওকে, ক্লাইমেট ভ্যারি করে, তার অন্যতম প্রধান কারণ হচ্ছে সোলার রেডিয়েশন। অন্যতম প্রধান কারণ বলছি, একমাত্র কারণ বলতেছি না এখন, হ্যাঁ? অন্যতম প্রধান কারণ হচ্ছে সোলার রেডিয়েশন, কারণ আমাদের অ্যাটমসফিয়ারে যে এনার্জি আমরা রিসিভ হয় তার সবই আসে সোলার রেডিয়েশন। তো এখানে বলতেছি সোলার রেডিয়েশন ইজ দ্য সোর্স অফ অ্যাটমসফিয়ারিক এনার্জি। ইট ইজ দ্য মেজর ডিটারমিনেন্ট অফ ওয়েদার অ্যান্ড ক্লাইমেট ফিনোমেনন। এই যে ক্লাইমেটের বিভিন্ন ফিনোমেনন দেখতেছি এখানে, তার অন্যতম প্রধান বা মেজর ডিটারমিনেন্ট বা নির্ধারক। এটা কেন মরুভূমি, এটা কেন এখানে সোলার রেডিয়েশন বেশি পাই, এখানে সোলার রেডিয়েশন কম পাই, কম এনার্জি রিসিভ করে, এখানে মেবি মাঝামাঝি, এখানে ম্যান মেড সিচুয়েশন, মানে সিচুয়েশন। এখন আমি একটু অন্য প্রসঙ্গে একটু কথা বলি। তো আমি তোমাদের মতামত জানতে চাই আসলে, এরকম একটা কন্ডিশন, এটা এটা কিন্তু ক্লাইমেট না, অন্য বিষয়। ব্যাপারটা হচ্ছে আমার এখানে যেতে ইচ্ছে করে, আমার ঘুরে দেখতে ইচ্ছে করে, মরুভূমি অঞ্চল ঘুরে দেখতে আসি, আমি এখানে কমফোর্ট ফিল করবো না, আমি জানি। আমার এখানে যেতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে, দেখে আসতে চাই। এইখানে আমার যেতে ইচ্ছা করে, আমি জানি এখানে আমি দীর্ঘ, আমি যদি প্রিকশন না নিই আমি এখানে মারা যাবো, কিন্তু খুবই প্লিজেন্ট লুকিং, দেখতে অসম্ভব সুন্দর। এখানেও আমার যেতে ইচ্ছা করে, দেখতে অসম্ভব সুন্দর, কি সুন্দর পেছন থেকে সূর্যের আলো আসতেছে, কি ঘন বন, এখানে হাঁটতে কিন্তু দারুণ, তাই না? আমি সব সাইকোলজিক্যাল ব্যাপারগুলো নিয়ে হাঁটতে থাকতেছে। তোমার কি মনে হয় যে এখানে যেতে ইচ্ছা করে? এখানে যেতে ইচ্ছা করে কি কারণ? এইখানে কার তৈরি এটা? মানুষের, ম্যানমেড। তো আমরা আসলে কি করতেছি দেখো, আমাদের এখানে যেতে ইচ্ছে করে, এখানে যেতে ইচ্ছে করে, এখানে যেতে ইচ্ছে করে, এখানে আমার যেতে ইচ্ছে করে না একদম। ঘন ঘন বাড়ি, গাছপালা কিচ্ছু নাই, কোনো প্রকৃতি নাই, ম্যানমেড পুরোটাই। এখানে কিন্তু আর্কিটেক্ট বানাইছে বাড়ি, তাই না? তাহলে দেখো আমাদের অবস্থা, আমরা মিটারে জাঙ্ক মেটেরিয়াল দিয়ে ভর্তি করে কেমন তৈরি করে ফেলছি। নাকি তোমাদের ভাল লাগে এটা? ভাল লাগে? এই জায়গাটা দেখতে ভাল লাগতেছে, এই যে সুন্দর সুন্দর ইমারত, আমার তো ভাল লাগতেছে না। আমার আমার মোটেই প্রেজেন্ট লাগছে। আমার কাছে মনে হয় এখানে থাকা একটা দুর্বিষহ যন্ত্রণা, আমি যদি এখানে থাকতে পারতাম, কিন্তু এখানে থাকতে পারতাম। আমি সাইকোলজিক্যাল জিনিসটা আলোচনা করতেছি, যদি ক্লাইমেটের বিষয় না, আমি বললাম আর কি, যে আমরা আমাদের একটু কনসাস হতে হবে অ্যাজ এন আর্কিটেক্ট, যে আমি কি তৈরি করতেছি, কার জন্য তৈরি করতেছি, সে কি থাকতে পারবে, তাকে আমি কি দিচ্ছি আসলে। তো এইগুলো ভাবার বিষয় আছে, হ্যাঁ? তো সেগুলো আমরা ভাববো ডিজাইনের সময়, যে আমি আসলে আলটিমেটলি কি দিচ্ছি। হ্যাঁ, এরকম 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 করেছে হয়তো মানুষের নিডের কারণে, মানুষের চাহিদার কারণে। হ্যাঁ, মানুষ এখন এত এত চাহিদা পূরণ হয়েছে, তার স্যাটিসফাই করতে যে এরকম এরকম বাড়ি ঘর বানাতে, আর জনসংখ্যা বৃদ্ধি, এটা একটা কারণ। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আমরা অনেক কিছু হারাই ফেলতেছি, তাই না? আমরা প্রকৃতি হারাই ফেলতেছি, আমরা মেন্টাল যে স্যাটিসফ্যাকশন, মেন্টাল যে রিল্যাক্সেশন, এই ব্যাপারগুলো হারাই ফেলতেছি এসব জায়গায় থেকে। তো যাই হোক, আহ, আবার প্রসঙ্গে চলে আসি। এমনি জাস্ট তোমাদের একটু মাথার মধ্যে ঢোকায় দেওয়ার চেষ্টা করছি যে আসলে আমরা কি বানাচ্ছি, আমরা আসলে কি করছি। তো চলে আসি আবার, আহ, যে আহ, কি বলে ক্লাইমেট ভ্যারি করে কেন। তো প্রথম ডিটারমিনেন্ট হলো সোলার রেডিয়েশন। সোলার রেডিয়েশনের কারণে ক্লাইমেট ভ্যারি করে। যেখানে সোলার রেডিয়েশন দিয়ে এনার্জি বেশি রিসিভ করবো সেখানে ক্লাইমেট গরম অনুভব হবে, যেখানে কম রিসিভ করবো এনার্জি সেখানে শীত অনুভব হবে। এই হচ্ছে ব্যাপার। এর সাথে আরো অনেক অনেক বিষয় জড়িত আছে, তো গ্রসলি আমরা এটা বলতে পারি। আমরা একটা গ্লান্স একটু নেক্সট স্লাইডে যাই, পরের ছবিটা দেখার চেষ্টা করি, যে সোলার রেডিয়েশন। এই ছবিটা আমরা নিয়ে আলোচনা করছি। তারপরে 4টা ডেট আছে, 21শে জুন, তারপরে এটা হলো সেপ্টেম্বর, এটা হলো 3 মাস পর পর, হ্যাঁ, ডিসেম্বর এন্ড দেন মার্চ। জুন মাসে সূর্য কর্কট ক্রান্তির উপর লম্ব হবে কিরণ দেয়, মানে আমাদের কর্কট ক্রান্তি বা ট্রপিক অফ ক্যান্সারের উপর লম্ব হবে কিরণ দেয়। তারপরে 3 মাস পরে
সেপ্টেম্বর মাসে সূর্য ইকুয়েটরের উপর লম্ব হবে কিরকম? ইকুয়েটর মানে বিষুবরেখার উপর লম্ব হবে, একদম যেটা পেটের উপর দিয়ে গেছে ইকুয়েটর, তো এটার উপর লম্ব হবে কিরকম? আবার আরো 3 মাস পর সূর্য লম্ব হবে কিরণ দেয় হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকনের উপরে। আবার যখন ঘুরতে ঘুরতে এই পজিশনে যায়, এটা কত তারিখ? হচ্ছে মার্চ। মার্চে যখন যায় সূর্য আবার ইকুয়েটরের উপর কিরণ দেয় এবং তারপর ঘুরে ঘুরে আবার ট্রপিক অফ ক্যান্সার। তার মানে এটা দেখে আমরা বুঝতে পারি যে সূর্য আসলে ট্রপিক অফ ক্যান্সার আর ট্রপিক অফ ক্যাপ্রিকন এর মাঝেই লম্বভাবে কিরণ দেয়। এইটুকুতে লম্বভাবে কিরণ দেয় না, এই জায়গায় লম্বভাবে কিরণ দেয় না, এইটুকুর মধ্যেই সূর্য বিচরণ করে এবং এর মধ্যে বছরে 2 বার ইকুয়েটরের উপর কিরণ দেয় আর একবার লম্বভাবে কিরণ দেয় টপিক অফ ক্যান্সারের উপর, আরেকবার লম্বভাবে কিরণ দেয় টপিক অফ ক্যাপ্রিকন। এইটুকুর উপরই তার বিচরণ। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে, আমি ড্র নিয়ে আসি, আমরা বলতে পারি না যে এই রিজনটায় সূর্য সবচেয়ে বেশি সোলার রেডিয়েশন রিসিভ করে, এই রিজনটা, এবং তারপরে যত আমি মেরু অঞ্চলের দিকে যাব, যত এইদিকে বা এদিকে উত্তর বা দক্ষিণ যেদিকে যাই না কেন, যত মেরু অঞ্চলের দিকে যাব তত সোলার রেডিয়েশন কম রিসিভ করব। এবং এটা মজার ব্যাপার, এটা আরেকভাবে আইডেন্টিফাইড হয় যে যত, দেখো এখানে ভ্যালু গুলো বাড়তেছে, 10 ডিগ্রি 20 ডিগ্রি, এগুলো ল্যাটিটিউড ভ্যালু। 0 ডিগ্রি ল্যাটিটিউড হচ্ছে কি বলে বিষুবরেখা, হ্যাঁ, বিষুবরেখার ল্যাটিটিউড হচ্ছে 0 ডিগ্রি। তারপরে উত্তরে গেলে এটাকে বলে 10 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, 20 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, 30 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, এইভাবে করতে করতে 90 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড হচ্ছে নর্থ পোল। এইভাবে ভাইস ভার্সা, এদিকে দক্ষিণ দিক বলতে 10 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছি যে আমরা অন্যভাবে বলতে পারি যে যত ল্যাটিটিউড ভ্যালু বাড়বে, যত ল্যাটিটিউড ভ্যালু বাড়বে তত আমি সোলার রেডিয়েশন কম রিসিভ করবো, এটা বলা যায় না? তার মানে ল্যাটিটিউড একটা ফ্যাক্টর। আমরা সোলার রেডিয়েশন কথাটা না বলে আমরা কখনো কখনো বলি যে ল্যাটিটিউড মেইন ডিটারমিনেন্ট, ল্যাটিটিউড হচ্ছে অন্যতম ডিটারমিনেন্ট, যে আমি ল্যাটিটিউড ভ্যালু যত বাড়বে সোলার রেডিয়েশন তত কম রিসিভ করবো। ল্যাটিটিউড ভ্যালু 0, তো ইকুয়েটর সব সোলার রেডিয়েশন বেশি। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আর সূর্য যদি বলো যে এই পর্যন্ত, এইটুক পর্যন্ত লম্বা হবে কিলোটা, এইটুক পর্যন্ত লম্বা হবে 23 ডিগ্রি সাউথ ল্যাটিটিউড আর 23 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড পর্যন্ত সূর্য লম্বা হবে কিলোটা। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছো যে সোলার রেডিয়েশন অবশ্যই অন্যতম মেজর ডিটারমিনেন্টস আর বলছি নাম্বার 1 ডিটারমিনেন্ট। খুব সিম্পল থিওরি, সোলার রেডিয়েশন যেখানে বেশি রিসিভ হবে সেখানে বেশি এনার্জি রিসিভ হবে, তো সেখানে গরম হবে, এবং এটা হচ্ছে, আর যত কম রিসিভ হবে তত ঠান্ডা হবে। এটা হচ্ছে গড়পড়তার ভাষা। কিন্তু দেখা যায় যে সোলার রেডিয়েশনই শুধুমাত্র একমাত্র ডিটারমিনেন্টস না, এর পাশাপাশি আরো কিছু বিষয় আছে যেগুলা কোনো অঞ্চলের ক্লাইমেট কেমন হবে তা নির্ধারণ করে দেয়। সেই বিষয়টাই আমরা এবার আসি। আমরা এই ছবিটা দেখে তো অন্তত এইটুকু শিওর হয়েছি যে খেয়াল করো, ইকুয়েটর অঞ্চল, যারা আমি একটু ইটালিয়ানি, ইকুয়েটর অঞ্চলে মানে এই বিন্দুতে, এই লাইনের উপরে, এই পয়েন্টে আমি অবস্থান করি, অথবা এই পয়েন্টে আমি অবস্থান করি। ধরো আমি এই পয়েন্টে অবস্থান করতেছি, তুমি এই পয়েন্টে অবস্থান করতেছো, দুইজনই কিন্তু সান থেকে সোলার রেডিয়েশন আমাদের এই লোকেশনের উপরে যা পড়তেছে তা সমান। ঠিক আছে, হ্যাঁ, আমার এই অঞ্চলে মেঘ আছে, তখন আমি কম পাবো, এই অঞ্চলে মেঘ নাই, বেশি পাবো সোলার রেডিয়েশন, এটা ভিন্ন কথা। বাট সূর্য থেকে আগত রশ্মির পরিমাণ সমান, এই একই ল্যাটিটিউডের দুইটা বিন্দুতে, তার মানে এখানে সমান। আবার আমি যদি অন্যভাবে বলি, আরেকটা লাইনের 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউড, 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডের এই পয়েন্টে যে পরিমাণ সোলার রেডিয়েশন আসবে, এই পয়েন্টেও সেই পরিমাণ সোলার রেডিয়েশন আসবে। ওকে, এখন আসার পর সেটা মেঘ দিয়ে ঢেকে গেল না গেল সেটা তো পরের ব্যাপার। এই অঞ্চলে দেখা গেল মেঘ আছে, এই অঞ্চলে মেঘ নাই, তাহলে এই অঞ্চলে কিন্তু সোলার রেডিয়েশন বেশি রিসিভ করবে এই অঞ্চলের থেকে, যেহেতু এটা মেঘ আছে, মেঘ খানিকটা সোলার রেডিয়েশন অ্যাবজর্ব করবে, রিফ্লেক্ট করে দেবে। বুঝতে পারতেছো আমার কথা? তো তার মানে কিন্তু সূর্য থেকে আগত রশ্মির পরিমাণ এই পয়েন্টে যায়, এই পয়েন্টে একই। এখন আর্থ সারফেসে হয়তো কম বেশি হবে। ঠিক আছে, তো এই পয়েন্টটা মাথায় রাখো, তারপর আমরা নেক্সট স্লাইডে যাবো। নেক্সট স্লাইডে যাই। আমরা এবার আরেকটা মজার জিনিস নিয়ে আসবো, ওয়ার্ল্ড ম্যাপের
এইখানে দেখতে পাচ্ছ যে ইকুয়েটর, এই লাইনটা হচ্ছে ইকুয়েটরের লাইন, এইভাবে করে চলে গেছে ইকুয়েটরের লাইন। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, ইকুয়েটর লেখা আছে এখানে, আমি ছোট করে আঁকি তাহলে বুঝবা, এটা ইকুয়েটরের লাইন। ওকে, ইকুয়েটরের লাইন। আর এটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার, এটা হচ্ছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। ওকে, সূর্য এই থেকে এইটুক পর্যন্ত লম্বা হবে কিরণ দেয়, বছরে দুইবার ইকুয়েটরের উপর লম্বা হবে কিরণ দেয়, একবারে এই রেখার উপরে একবার এই রেখার উপরে, এর মধ্যে বিচরণ করে, একবার এর উপরে ঘোরাঘুরি করে সূর্য কিরণ। হ্যাঁ, তো এখন আমি যেটা পয়েন্ট এখানে নিয়ে আসতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি একটু আগে বললাম যে একই ল্যাটিটিউডের উপর দুইটা বিন্দু সোলার রেডিয়েশন সমানই রিসিভ করে, কিন্তু ওইখানকার নিজস্ব লোকেশনের বৈশিষ্ট্যের কারণে আমি সোলার রেডিয়েশন কম রিসিভ করতে পারি। আমি একটা এক্সাম্পল দিই, এইখানে আছে বাংলাদেশ, এই যে আসে বাংলাদেশ, আর এই যে এইখানে আছে এটা হচ্ছে কাতার। ওকে, দেখো কাতার আর বাংলাদেশের ল্যাটিটিউড অলমোস্ট ইকুয়াল, তার মানে সূর্য থেকে আগত রশ্মির পরিমাণ এবং তার বয়ে আনা এনার্জির পরিমাণ এই পয়েন্টে যা এই পয়েন্টও সমান, কিন্তু আর্থ সারফেসে পৌঁছানোর পরিমাণ কিন্তু সমান না। হ্যাঁ, আর্থ সারফেসে পৌঁছানোর পরিমাণটা সমান না, সেই জন্যই তুমি যদি জেনে থাকো আমাদের ক্লাইমেট কি নাতিশীতোষ্ণ টাইপের ক্লাইমেট, তাই না? আমাদের অত্যধিক গরম নাই, আবার অত্যধিক শীত নাই, আমাদের টেম্পারেচারের ভেরিয়েশন খুব বেশি নাই। হ্যাঁ, বৃষ্টিপাত হয় প্রচুর, এক্সট্রিম সিচুয়েশন না আমাদের। অথচ কাতারের কথা চিন্তা করো, কাতার কিন্তু দিনের বেলায় প্রচন্ড গরম পড়ে, রাতের বেলায় আবার ঠান্ডা পড়ে, আবার দিনের বেলায় গরম, রাতের বেলায় ঠান্ডা, চিন্তা করো। আবার মরুভূমি অঞ্চল কিন্তু এখানে, তাহলে দেখো দুইটা জায়গা একই পরিমাণ সোলার রেডিয়েশন স্থান থেকে আসতেছে, কিন্তু তাদের ক্লাইমেট কিন্তু ভিন্ন। তার মানে আমি একটু আগে বললাম না যে সোলার রেডিয়েশন অন্যতম প্রধান নিয়ামক বা নির্ধারক, কিন্তু একমাত্র না, আরো ব্যাপার স্যাপার আছে যার জন্য একই পরিমাণ সোলার রেডিয়েশন রিসিভ করার দুইটা জায়গা ভিন্নতর ক্লাইমেটিক সিচুয়েশন হতে পারে। উদাহরণ দিয়ে আমি দেখালাম যে বাংলাদেশ আর কাতার। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো, আর যদি কোশ্চেন থাকে প্লিজ আস। হ্যাঁ, তো আমরা দেখালাম যে সোলার রেডিয়েশন একমাত্র ডিটারমিনেন্ট, অবশ্যই প্রধান ডিটারমিনেন্ট, কিন্তু একমাত্র না, আরো ব্যাপার স্যাপার আছে যেগুলো ক্লাইমেটকে নিয়ন্ত্রণ করে। এখন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আসলে, যে তারা আসলে কারা যারা এগুলো নিয়ন্ত্রণ করে। তার আগে আরেকটা ব্যাপার বলি যে কেন কেন বাংলাদেশেই এরকম ঘটনা আর কেন কাতারে এরকম ঘটনা, সেটা হচ্ছে এনার্জি ট্র্যাপের ব্যাপার। এনার্জি ট্র্যাপ, এইখানেও যে পরিমাণ এনার্জি আসতেছে এখানেও সেই পরিমাণ এনার্জি সোলার থেকে আসতেছে, বাট আমাদের এখানে এনার্জি ট্র্যাপ হওয়ার ঘটনা, এইখানকার ট্র্যাপ হওয়ার ঘটনা ভিন্নতর। এখন নাও আসো নেক্সট স্লাইডে, যে কিভাবে এনার্জি ট্র্যাপ হতে পারে। এটা একটা সিম্পল গ্রিন হাউস একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যে গ্রিন হাউসে সান রে, আল্ট্রাভায়োলেট রে বলো, তারপরে কম তরঙ্গ দৈর্ঘ্যের, যদি আমরা এটা আলোচনা গুলো তোমার আগের আলোচনাগুলো মনে থাকে, আমরা এটা বেশি ডেপথে ঢুকবো না, কারণ এইটা ডেপথে ঢুকে গেছে অলরেডি। হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করে ফেলছি সোলার রেডিয়েশন যখন করছিলাম। তো যাই হোক, যেটা এখন বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সোলার রেডিয়েশন ঢুকতে পারলো আবার বেরোতেও পারলো, তাহলে কি হবে? তাহলে যে ঘটনাটা হবে সেটা হচ্ছে দিনের বেলায় সোলার রেডিয়েশন যদি বেশি ঢুকে তাহলে গরম হবে, এবং সেটা যদি বাধা দেওয়ার কেউ না থাকে তাহলে নির্বিঘ্নে সেটা চলে যেতে পারবে স্পেসে, এবং ঠান্ডা পড়ে যাবে রাতের বেলা যখন সোলার রেডিয়েশন থাকবে। এটা হচ্ছে কমন সিনারিও, যেটা কিনা কাতারে ঘটতেছে। আবার আমাদের এখানে যেটা ঘটতেছে, সোলার রেডিয়েশন আসতেছে কিন্তু সব ঢুকতে পারছে না সোলার রেডিয়েশন। আমাদের এই আকাশে প্রচুর মেঘ থাকে, তো মেঘ সোলার রেডিয়েশনকে রিফ্লেক্ট করে দিচ্ছে, খানিকটা অ্যাবজর্ব করতেছে, বাতাসে জলীয় বাষ্প থাকে সেই খানিকটা অ্যাবজর্ব করতেছে, সে নিয়ে ঘোরাফেরা করতেছে অ্যাটমসফিয়ারের মধ্যে। হ্যাঁ, এবং কার্বন ডাই অক্সাইডও একটা বড় ফ্যাক্টর, কার্বন ডাই অক্সাইড, এরা বাতাসে সোলার রেডিয়েশন নিয়ে ঘোরাফেরা করতেছে। সোলার রেডিয়েশন মানে সোলার এনার্জি নিয়ে ঘোরাফেরা করতেছে, আর্থে পড়তে দিচ্ছে না। ফলে আমাদের কি হচ্ছে, আর্থ সারফেস পর্যন্ত সোলার রেডিয়েশনের এনার্জি কম পৌঁছাচ্ছে। আবার যেটুকু পৌঁছাচ্ছে সেইটুকু নির্বিঘ্নে যেতে পারতেছে না। এই মেঘ বলো, CO2 বলো, জলীয় বাষ্প বলো, এগুলা সব সেগুলা চলে যেতে বাধ্য, যার ফলে
এনার্জি ট্র্যাপ হয়ে যাচ্ছে আমাদের এলাকায় গ্রিন হাউসের মতো ইফেক্ট তৈরি হচ্ছে, যার ফলে আমাদের এখানে একটা স্থিতিশীল টেম্পারেচার বিরাজ করছে দিনে এবং রাতের বেলা, এবং মোটামুটি সারা বছর ধরে বলা যেটা কিনা কাতারে ঘটতেছে না। তো এইরকম একটা ফ্যাক্টর, এনার্জি ট্র্যাপ হওয়া একটা বিশাল বিষয়। The global climate depends on the amount of energy received by the sun and the amount of energy that is trapped in the system. মানে এই সিস্টেমের মধ্যে তোমার ওই লোকেশনে কতটুকু এনার্জি ট্র্যাপড হয়েছে, এটা একটা ব্যাপার। নাম্বার ওয়ান ব্যাপার হলো কত কি পরিমাণ সোলার রেডিয়েশন এসে পৌঁছাইলো আর কতখানি ট্র্যাপ হলো। এই দুইটা বিষয়ের উপর ভ্যারি করে আসলে আমাদের ক্লাইমেট প্লেস টু প্লেস ভ্যারি করে থাকে সাধারণত। এবং আরো কিছু বিষয় আছে, যেমন আমাদের অঞ্চলটা যেমন আরো দুটো বিষয় আমরা আলোচনা করি, যে সোলার রেডিয়েশন ছাড়াও যে হাইট ফ্রম দ্য মিন সি লেভেল, সমুদ্র পৃষ্ঠ থেকে আমি কত উঁচুতে আমার লোকেশন, সেটা একটা বড় ফ্যাক্টর। আমরা জানি যে আমাদের ভূপৃষ্ঠ থেকে আমি যত উপরের দিকে উঠবো তত কিন্তু ঠান্ডা, তত টেম্পারেচার কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ ভূপৃষ্ঠ একটা সলিড বস্তু, সলিড বস্তুর উপর যখন সোলার রেডিয়েশন পড়ে তখন বা এনার্জি পড়ে তখন সেটা অনেকখানি এনার্জি অ্যাবজর্ব করে থাকে। তো সব দিক থেকে পৃথিবী একটা গরম বস্তু, এবং এই গরম বস্তু থেকে আমি যত দূরে সরে যাব, খুব সিম্পল ইকুয়েশন, গরম বস্তু থেকে আমি যখন দূরে সরে যাব বা আমি যখন উপরে উঠবো তখন আমি কম তাপ অনুভব করবো। খুব স্বাভাবিক, কোন জায়গায় আগুন জ্বলতেছে, তুমি যদি আগুনের সামনে যাও তুমি তাপ অনুভব করো বেশি, তুমি আগুন থেকে দূরে সরে যাও তাপ কম অনুভব করো। এই সিচুয়েশন। এবার আরেকটা ফ্যাক্টর হচ্ছে ল্যান্ড সি রিলেশনশিপ, এটা একটা বড় ফ্যাক্টর। ল্যান্ড সি রিলেশনশিপ, আমার চারপাশে পানি আছে কিনা, এটা একটা বড় ফ্যাক্টর। পানি থাকলে ময়েশ্চার কন্টেন্ট আছে, ময়েশ্চার কন্টেন্ট থাকা মানেই হচ্ছে যে সার্টেন পরিমাণ সোলার এনার্জি রিসিভ করে বায়ুমণ্ডলেই ঘুরে বেড়াবে, ঠিক আছে? কাজেই যেখানে ময়েশ্চার কন্টেন্টের অভাব সেখানে ওয়াটার ভ্যাপারও নাই বাতাসে, ওয়াটার ভ্যাপার বাতাসে নাই, তার মানে সে এনার্জি ক্যাপচার করে রাখতে পারছে না, সেজন্য এনার্জি ট্র্যাপড হচ্ছে না। ওকে, তাহলে আমাদের এই অঞ্চলে যদি আমি আমাদের বাংলাদেশের কথা বলি, তাহলে প্রচুর ওয়াটার সোর্স আছে, তো প্রচুর হিউমিডিটি, সেই জন্য আমাদের বাতাসে প্রচুর জলীয় বাষ্প আমাদের বাতাসে, এই জলীয় বাষ্পগুলো এনার্জি ক্যারি করে রাখতে পারে। তো ক্যারি করে রাখতে পারার জন্য এনার্জি ট্র্যাপড হয়ে যায়, এটা একটা কারণ। এছাড়া তো অন্য আরো কিছু আছে, যেমন বিল্ডিং এনার্জি ট্র্যাপ করে রাখতে পারে, বিল্ডিং এনার্জি ধরে রাখতে পারে এবং আস্তে আস্তে সেটা ছাড়ে। তো সেই ব্যাপারগুলো আছে, সেগুলো আমরা পরে আসবো স্টেপ বাই স্টেপ। তাহলে এই দুইটা কারণে নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আরেকটা ব্যাপার হচ্ছে আলবেদো অফ দ্য সারফেস, আলবেদো অফ আর সারফেস। হোয়াট ইজ কল্ড আলবেদো? আলবেদো হচ্ছে, তার আগে একটু বলে নিই যে আমাদের পৃথিবীতে নানা রকমের সারফেস আছে। তুমি খেয়াল করে দেখো, কোথাও ঘাস, কোথাও বালুময়, কোথাও কাদামাটি, কোথাও পানি, কোথাও বন। তাহলে এক এক সারফেস কোয়ালিটি একরকম না, কোথাও রক, পাথর। তো এক একটার সারফেস, কোথাও তুষার, বরফের স্তূপ। তাহলে এক একটা সারফেসের ভিন্ন ভিন্ন সারফেস, এবং খেয়াল করে দেখো ভিন্ন ভিন্ন এই সারফেস গুলা রিফ্লেক্টেন্স পাওয়ার, রিফ্লেক্ট করার ক্ষমতা, যেটাকে বলে রিফ্লেক্টেন্স পাওয়ার ভিন্ন। তুমি ধরো একটা সাদা বস্তু যখন সোলার রেডিয়েশন পড়ে, সে ধরো এরকম পড়লো, সে খানিকটা অ্যাবজর্ব করে এবং খানিকটা সে রিফ্লেক্ট করে, খানিকটা রিফ্লেক্ট করে, সাদা বস্তু। আবার যেটা কালো বস্তু, সেটা কিন্তু আসছে, সে একই রিফ্লেক্ট করছে কম। তো এখানে এটা ধরো এই রিফ্লেক্ট করছে বেশি, রিফ্লেক্ট করছে কম, তার মানে সারফেস অনুযায়ী রিফ্লেক্টেন্স পাওয়ার ভিন্ন ভিন্ন। এটাকেই বলে আলবেদো। তাহলে আলবেদো হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ সোলার এনার্জি রিফ্লেক্টেড বাই এ সারফেস এক্সপ্রেসড এস পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট রিফ্লেক্ট করলো। তার মানে এটা 100 এনার্জি এসে পড়লো, এ রিফ্লেক্ট করছে 70%, কথা বল, এ রিফ্লেক্ট করছে 20%। তার মানে এটা প্রকাশ করা হয় পার্সেন্টেজ, সেটা বললো। The amount of solar energy reflected by a surface expressed as percentage of the incident energy is referred to the albedo of the surface. তার মানে albedo of the surface কাকে বলে? যে এই সারফেসটা কি পরিমাণ এনার্জি রিফ্লেক্ট করলো, পতিত এনার্জি কি পরিমাণ পতিত এনার্জি রিফ্লেক্ট করলো, এবং সেটা প্রকাশ করবো পার্সেন্টেজ। এখানে দুইটা উদাহরণ দেওয়া হয়েছে, যে হোয়াইট স্নো, সাদা স্নো, এটা একদম সাদা, তো এটা রিফ্লেক্টেন্স পাওয়ার হাই হবে, তো এটা রিফ্লেক্টেন্স পাওয়ার 45। সরি, এখানে এটাতে বলছে কি ডিফারেন্ট টাইপস অফ আর্থ সারফেস হ্যাজ ডিফারেন্ট আলবেদো ভ্যালুস, ভ্যারি ফ্রম 5% টু এভারগ্রিন ফরেস্ট। এভারগ্রিন ফরেস্ট মাত্র 5% রিফ্লেক্ট করে, অনলি 5%।
আর ফ্রেশ স্নো রিফ্লেক্ট করে 85%। তার মানে টোটাল পতিত এনার্জির 85% রিফ্লেক্ট করে সোলার ফ্রেশ স্নো মানে সাদা স্নো, আর 5% রিফ্লেক্ট করে হচ্ছে ধরো ঘন বন অ্যামাজন। তো তার মানে ওটা ওটা বেশ খানিকটা অ্যাবজর্ব করে ফেলে, বিশাল অংশ অ্যাবজর্ব করে। আর ঘন বনের আরেকটা গুণ আছে, সে অ্যাবজর্ব করে ধরে রাখে না, সে অ্যাবজর্ব করে কিন্তু খাদ্য প্রস্তুত করে ফেলে। দ্যাট ইজ ভেরি পজিটিভ। তো আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পারতেছো। তাহলে আমরা চারটা বিষয় নিয়ে আলোচনা করছি, খেয়াল করো। সোলার রেডিয়েশন, সরি, কেন ক্লাইমেট ভ্যারি করে প্লেস টু প্লেস, যদি প্রশ্ন করা হয় তাহলে উত্তর হবে কিন্তু আসলে চারটা জিনিস হাইলাইট করা। প্রথম কথা হচ্ছে সোলার রেডিয়েশন হচ্ছে অন্যতম প্রধান ডিটারমিনেন্ট। যেখানে সোলার রেডিয়েশন বা সোলার এনার্জি বেশি পড়বে সেইখানে আমি বেশি এনার্জি রিসিভ করবো, সেখানে ওয়ার্ম হবে, এবং যেখানে কম এনার্জি রিসিভ করবো সেখানে কুলার হবে বা ঠান্ডা। ওকে, এটা হচ্ছে গ্রস। কিন্তু এটাই আবার পাশাপাশি বলতে হবে যে এটাই একমাত্র নিয়ামক না বা নির্ধারক না, এছাড়াও আরো অনেক বিষয় আছে যেগুলা কোন অঞ্চলের ক্লাইমেটকে নিয়ন্ত্রণ করে। সেটা হচ্ছে ল্যান্ড সি রিলেশনশিপ, তারপরে আর্থ সারফেস থেকে ওই লোকেশনটা কত উঁচুতে আছে সেটা একটা ফ্যাক্টর, ল্যান্ড সি রিলেশনশিপ একটা ফ্যাক্টর, উইন্ড একটা ফ্যাক্টর। উইন্ড আসলে ল্যান্ড সি রিলেশনশিপের সাথে যায়। হ্যাঁ, যে কি পরিমাণ আশেপাশে জলীয় পানি আছে, কি পরিমাণ তার স্রোত কোন দিকে, বাতাস কোন দিক থেকে কোন দিকে বইছে, এগুলো ফ্যাক্টর। এবং আলবেদ অফ দ্য সারফেস, এবং সারফেসের রিফ্লেক্টেন্স পাওয়ার কেমন, সেটাও একটা ফ্যাক্টর। তাহলে এই কথাগুলোও সাথে বলতে হবে যে কেন প্লেস টু প্লেস ক্লাইমেট ভ্যারি করে ওয়ার্ল্ড ওয়াইড। তো এটা আমরা জানলাম। তোমাদের আরেকটা প্রাসঙ্গিক একটা ইনফরমেশন দিয়ে দিই, যে আমাদের পৃথিবী তো বায়ুমণ্ডল, এটা বায়োস্ফিয়ারের সময় আমার দেওয়ার কথা ছিল, দিছি কিনা আমি জানি না, মনে নাই। এটা যদি আর্থ সারফেস হয়, আমাদের চারপাশে বায়ুমণ্ডল আছে, আমরা জানি। এটা একটা ইনফরমেশন, আমি তোমাদের ইনফরমেশনটা দিচ্ছি। বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের মধ্যে আছে জলীয় বাষ্প, ওয়াটার ভ্যাপার, ওয়াটার ভ্যাপার আছে, প্লাস আছে CO2। এটা হচ্ছে, এই দুটো হচ্ছে প্রধান, মানে প্রধান ইনগ্রেডিয়েন্টস বা উপাদান বায়ুমণ্ডলের, যা কিনা এনার্জি অ্যাবজর্ব করে রাখে। তো এই ওয়াটার ভ্যাপার এবং CO2 ভর্তি থাকে এখানে, না এটাতে ভর্তি থাকে। যার ফলে সোলার রেডিয়েশন যখন এখানে এসে পড়ে, সূর্য থেকে এখানে এসে সোলার রেডিয়েশন যখন পড়ে, তখন এটা ভেদ করে আসে, খানিকটা অ্যাবজর্ব হয়ে যায়, এবং যেটা পড়ে সেইটাও আবার এই বলয়টা মধ্যে দিয়ে যাওয়ার সময় আবার কি বলে, সার্টেন পরিমাণ এনার্জি ওয়াটার ভ্যাপারের মধ্যে এবং CO2 এর মধ্যে স্টোর হয়ে যায়। ফলে এনার্জি একবার এদিকে যায়, একবার এদিকে আসে, এরকম একটা ঘটনা চলতে থাকে এর মধ্যে। হ্যাঁ, তার মানে হুটহাট বের হয়ে যেতে পারে না। তার মানে এই যে বায়ুমণ্ডলটা সাম এনার্জি রিসিভ করে বসে থাকে। এবং অবাক হওয়া যে এই ঘটনা যদি না ঘটতো, তাহলে পৃথিবীতে আমরা যে টেম্পারেচার এখন ফেস করতেছি, তার থেকে 30 ডিগ্রি টেম্পারেচার কম হতো। পৃথিবীর টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস কম হতো। 30 ডিগ্রি সেলসিয়াস যদি কম হতো, তাহলে কি আর মানুষ জীব বসবাস করতে পারতো? চিন্তা করো, যেখানে এখন 5 ডিগ্রি সেলসিয়াস, সেখানে হয়তো -25 ডিগ্রি সেলসিয়াস। যেখানে এখন 30 ডিগ্রি সেলসিয়াস, সেখানে হয়তো 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ইমাজিন যে বায়ুমণ্ডল বা বায়োস্ফিয়ারের কারণে আমরা কিভাবে আসলে বেঁচে থাকতে পারি। কারণ এটা এনার্জি এমন ভাবে ট্যাপ করে ফেলতেছে, গ্রিন হাউস ইফেক্ট তৈরি করতেছে, যার ফলে আমরা বসবাসের উপযোগী একটা পরিবেশ পাচ্ছি। তো সম্পূরক একটা কথা বললাম আপনি, হ্যাঁ, যে বায়ুমণ্ডলের ভূমিকা কত জোরালো আমাদের বেঁচে থাকার জন্য। আসলে আমরা নেক্সট লাইনে চলে যাই। এবার আসলে ক্লাসিফিকেশন, যে আমরা যে ক্লাসিফাই করব আমাদের কি বলে, আমাদের যে ক্লাইমেটকে ক্লাসিফাই করব, কেন ক্লাসিফাই করব, এবং ক্লাসিফাই করতে কত জটিলতা, বা ক্লাইমেটকে কেন, ক্লাইমেট কি আসলেই খুব জটিল বিষয় যে এটাকে ক্লাসিফাই করার প্রয়োজন আছে, বা ক্লাইমেট কি সত্যি ভ্যারি করে, যে এই ভ্যারি করার মাত্রাটা কেমন, আমরা একটু বোঝার চেষ্টা করি ভ্যারি করার মাত্রাটা কেমন। আমরা অলরেডি জানি যে ক্লাইমেট এলিমেন্টস গুলোর নাম জানি অলরেডি, টেম্পারেচার, হিউমিডিটি, এয়ার মুভমেন্ট, এটসেট্রা এটসেট্রা, লট অফ থিংস। এবার আসো, আমি তোমাদের একটা ইকুয়েশন দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে আসল ব্যাপারটা অঙ্ক দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন একটা অঙ্ক আমি লিখলাম যে 5x = 25।
আমার আর কিছু বলতে হবে না, তুমি ঝটপট মাথার মধ্যেই ক্যালকুলেট করে ফেলছো x ইকুয়াল টু 5, তাই না? x ইকুয়াল টু 5, এর পাশে 5 নিয়ে গেলে 25 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু x ইকুয়াল টু 5। সো ইজি। x এখানে কি? ভ্যারিয়েবল, রাইট? x এখানে ভ্যারিয়েবল। এই ইকুয়েশনটাতে একটা ভ্যারিয়েবল আছে। এবার আসো আরেকটা ইকুয়েশন লিখি। 5x প্লাস 2y ইকুয়াল টু 30। আবার আরেকটা লিখলাম 3x প্লাস y ইকুয়াল টু 10। এখন কিন্তু তুমি ঝটপট বলতে পারছো না যে হোয়াট ইজ এক্স, হোয়াট ইজ ওয়াই। তোমাকে ক্যালকুলেট করে অঙ্ক করে বের করে ফেলতে হবে এই দুইটা ইকুয়েশন দিয়ে, হোয়াট ইজ এক্স, হোয়াট ইজ ওয়াই। কেন একটু জটিল হয়ে গেল এটার থেকে? বিকজ এখানে দুইটা ভেরিয়েবল, চলক রাশি দুইটা। এবার আসো থার্ড পেজে, x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 100 বা 2x প্লাস 3y প্লাস z ইকুয়াল টু 50, হোয়াট এভার। আর আরেকটা ইকুয়েশন লাগবে আমাদের, তাই না? আরেকটা ব্লা 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 ধরে নাও। দেখো এখানে ভ্যারিয়েবলের সংখ্যা x, y এন্ড z, তিনটা ইকুয়েশন লাগতেছে, তিনটা। আরো কমপ্লেক্স হয়েছে, এটার থেকেও কমপ্লেক্সিটি এখানে বেশি। আমি যে কথাটা বলতে যাচ্ছি, মূল কথা যেটা, সেটা হচ্ছে ভ্যারিয়েবল বা চলক রাশির সংখ্যা যত বাড়তে থাকবে তত সিচুয়েশন কমপ্লেক্স হতে থাকে, তত অঙ্ক জটিল হতে থাকে, রাইট? এখন আসো যে আমাদের ক্লাইমেটের ভ্যারিয়েবলের সংখ্যা কত। যদি ক্লাইমেট শুধুমাত্র টেম্পারেচার দিয়ে মডিফাইড হতো, যদি টেম্পারেচার দিয়ে নিয়ন্ত্রিত হতো, তাহলে ভ্যারিয়েবল থাকতো একটা। কিন্তু তাই কি? ক্লাইমেট কিন্তু টেম্পারেচারের সাথেই রিলেটেড না শুধুমাত্র, এর সাথে হিউমিডিটির সাথে রিলেটেড, এয়ার মুভমেন্টের সাথে রিলেটেড, রেডিয়েশনের সাথে রিলেটেড, এবং আরো অনেক অনেক জিনিসের সাথে রিলেটেড, তাই না? তার মানে এই অনবরত টেম্পারেচার কম বেশি হচ্ছে, হিউমিডিটি কম বেশি হচ্ছে, এয়ার মুভমেন্ট বাড়তেছে কমতেছে, রেডিয়েশন কখনো বাড়তেছে কমতেছে, তাহলে এতগুলা চলক রাশি যেখানে, সেইখানে ক্লাইমেটকে মেজার করা সো ডিফিকাল্ট। বিকজ যে আমি অলরেডি অঙ্ক দিয়ে অঙ্কের এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করলাম যে ভেরিয়েবলের সংখ্যা যত বাড়তে থাকে তত কমপ্লেক্সিটি অ্যারাইজ করতে থাকে। সেজন্যই ক্লাইমেট এত কমপ্লেক্স। ক্লাইমেটকে এত সহজে প্রেডিক্ট করা যায় না, কারণ ভেরিয়েবলের সংখ্যা হিউজ, হ্যাঁ, কত জটিল। তো সেই জন্য এই ক্লাইমেটকে দেখো, একটা জিনিস খেয়াল করো, এই ক্লাইমেটকে ফেস করে আসতেছি সেই আমরা ছোটবেলা থেকে বললে ভুল হবে। আমাদের আদিম যুগ থেকে, যখন মানুষ গুহায় বসবাস করা শুরু করছে, একদম মানুষের জন্মলগ্ন থেকে ক্লাইমেট আমরা ফেস করে আসতেছি। এই বিংশ শতাব্দীতে এসেও আমরা ক্লাইমেটিক ডিজাস্টার ফেস করি। তার মানে ক্লাইমেট নিয়ন্ত্রণ নাই আমার। ক্লাইমেট এত আনপ্রেডিক্টেবল, ক্লাইমেটের এত ভেরিয়েবল, যেটা কখন কি রূপ নেবে এটা স্টিল আমরা কন্ট্রোলে নাই। হ্যাঁ, অনেক জিনিস আমাদের কন্ট্রোলে চলে আসছে, আমরা ওয়েদার ফোরকাস্ট করতে পারি, ঝড় আসলে আগাম বার্তা দিতে পারি, এগুলো আমাদের অ্যাচিভমেন্ট, অবশ্যই আমাদের অ্যাচিভমেন্ট। বাট এট দ্য সেম টাইম আমি বলি যে আমাদের পুরোপুরি কবজায় আমরা আনতে পারি ক্লাইমেট। সেই জন্যই ক্লাইমেট, যাকে যত বেশি কবজায় আনতে পারবো না, যে যত বেশি কমপ্লেক্স, তার পড়াশোনাও কিন্তু তত জটিল, তার কিন্তু বেশি বেশি পড়তে হয় সেটা। যে বিষয় যত জটিল, তার পড়াশোনাও বেশি সময় দিয়ে করতে হয়। সেই ক্লাইমেটটাও এরকম একটা ব্যাপার, যে বুঝে সময় দিয়ে পড়ার ব্যাপার। সেটাই আমি বোঝাতে চাচ্ছি যে এটা দিয়ে, যে ক্লাইমেট একটা এভার চেঞ্জিং ফেনোমেনা। তো এটাকে প্রেডিক্ট করা, এটাকে গেজ করা, এটাকে কন্ট্রোলে আনা ইজ সো ডিফিকাল্ট। এবং এখন যেটা হচ্ছে, সেই ডিফিকাল্ট জিনিসটাকে সিম্পলিফাই করার প্রয়োজন হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন হচ্ছে সেই জিনিসটাকে সিম্পলিফাই করার একটা চেষ্টা, যে আমরা প্রপার্টিস বা গুণ দিয়ে বা পিকুলারিটি বা অদ্ভুত ব্যাপার স্যাপার দিয়ে আমরা ক্লাইমেটকে পার্থক্য করবো, বা ক্লাইমেটকে ক্যাটাগরাইজ করবো, বা টাইপোলজি ভাগ করবো ক্লাইমেটকে, এটা এটা এরকম, এটা এই এটা এই, এরকম ক্যারেক্টার দিয়ে ভাগ করবো। ঠিক আছে? তো সেইটাই বলতে চাচ্ছি যে ক্লাইমেটের ক্লাসিফিকেশনটা এই জন্যই জরুরি, যে এটা একটা এভার চেঞ্জিং ফিনোমেনন, এটা একটা জটিল কমপ্লেক্স বিষয়। তো এটাকে সরলীকরণ বা আন্ডারস্ট্যান্ডিং লেভেলে নিয়ে আসার জন্য আমাকে ক্লাসিফিকেশন করা জরুরি, ক্লাইমেটের ক্লাসিফিকেশনটা জরুরি। তো সেই জন্য আমরা ক্লাসিফিকেশন করবো, এবং ক্লাসিফিকেশন করলে আমাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে ডিজাইনারের জন্য।
যে আমরা এই ক্যাটাগরির, তাহলে আমরা যদি শীত প্রধান দেশের জন্য কাজ করি তাহলে শীত প্রধান দেশের এই বৈশিষ্ট্য, ওকে এই বৈশিষ্ট্যের সাথে মোকাবেলা করতে গেলে আর্কিটেকচার কেমন হওয়া উচিত, তাহলে এইভাবে আমরা করে ডিজাইন করতে পারি। তো এটা হচ্ছে গ্রস একটা ভাবনা, যে ক্লাসিফিকেশনটা এইভাবে আমাদের কাজে লাগে। তো যাই হোক, আমরা নেক্সট স্লাইডে যাই, ক্লিয়ার করে দেই। এবার আসলো যে ক্লাসিফিকেশন, যে ক্লাসিফিকেশন হচ্ছে নানা রকম সায়েন্টিস্ট নানা ভাবে কাজ করেছেন ক্লাইমেট নিয়ে একটা দুজন সায়েন্টিস্ট তার কাজ করেন না, অসংখ্য সায়েন্টিস্ট দেশে বিদেশে কাজ করছেন। তো নানা সায়েন্টিস্ট বা মেট্রোলজিস্ট নানা ভাবে ক্লাইমেটকে ক্লাসিফাই করার চেষ্টা করছেন বা শ্রেণীবিন্যাস করার চেষ্টা করছেন। তার মধ্যে কতগুলো অ্যাটেম্পটস বা পদক্ষেপ গুলো আমরা একটু জানি যে কিভাবে তারা, আমরা এগুলো ডিটেল করবো না, বাট আমরা জানি যে কি কি পদ্ধতিতে তারা করার চেষ্টা করেছেন। যেমন কোন বিজ্ঞানী ল্যাটিটিউডকে ধরে চেষ্টা করেছেন। ল্যাটিটিউডকে ধরে মানে আমরা যদি এটা পৃথিবী ধরি, এটা হলো ইকুয়েটর, আমরা জানি ল্যাটিটিউডের ভ্যালু যত বাড়তে থাকবে তত সোলার রেডিয়েশন কম বেশি করবো। তার মানে উনি ভাগ করার চেষ্টা করছে এইভাবে যে এইখানকার এই ল্যাটিটিউড এক ধরনের ক্লাইমেট, এইখানকার এই ল্যাটিটিউড এক ধরনের ক্লাইমেট, এত থেকে এত ল্যাটিটিউড এক ধরনের ক্লাইমেট, এত থেকে এত ল্যাটিটিউড আরেক ধরনের ক্লাইমেট, এইভাবে করে ভাগ করার চেষ্টা করছে। মানে ল্যাটিটিউডের ভ্যালু কম বেশি করে ভাগ করার চেষ্টা করছে। যে বলতে চেষ্টা করছেন যে 0 থেকে 20 ডিগ্রি ল্যাটিটিউড এক ধরনের ক্লাইমেট, 20 থেকে 60 ডিগ্রি ল্যাটিটিউড আরেক ধরনের ক্লাইমেট, 60 থেকে 90 ডিগ্রি ল্যাটিটিউড আরেক ধরনের ক্লাইমেট, এভাবে তিনি বিন্যাস করার চেষ্টা করছেন। আমরা we are not going to enter into detail, কারণ আমরা ডিজাইনারের জন্য যে শ্রেণীবিন্যাস সেটাই আমরা দেখব। আবার কেউ টেম্পারেচারের উপর বেস করে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করছে। পৃথিবীতে কোন এলাকায় পৃথিবীতে দেখা গেল এই এলাকাগুলোতে টেম্পারেচার বেশি, এই এলাকাগুলোতে টেম্পারেচার কম, এই এলাকার টেম্পারেচার আরো বেশি আরো কম, এরকম করে ক্যাটাগরাইজ করার চেষ্টা করেছেন টেম্পারেচারের উপর ভিত্তি করে। কেউ আবার ময়েশ্চার কন্টেন্টের উপর ভিত্তি করে ক্লাসিফাই করার চেষ্টা করছে। আবার আরেক ধরনের জোনিং বা ক্লাসিফিকেশন চলছে, যে ক্লাসিফিকেশন অর জোনিং বাই টেম্পারেচার এন্ড প্রেসিপিটেশন, বৃষ্টিপাতের উপর বেস করে কেউ ক্লাসিফিকেশন করছে। বৃষ্টিপাতের উপর বেস করে ক্লাসিফিকেশন কেমন, যে রেইনফল কত হয়, এরকম পৃথিবীর মধ্যে এই অঞ্চলে বৃষ্টিপাত এরকম হয় তাহলে এইটা এক ধরনের ক্লাইমেট, এখানে বৃষ্টিপাত এরকম হয় এত মিলিমিটার বৃষ্টিপাত এটা আরেক ধরনের ক্লাইমেট, এইভাবে কি বলে রেইনফলের উপর বেস করে ক্লাসিফিকেশন করার চেষ্টা করছে। তো এরকম নানা রকম অ্যাটেম্পট সায়েন্টিস্টরা নিয়েছেন। তো আমরা জাস্ট এগুলোর অ্যাটেম্পট কোন কোন বিষয়ের উপর নিয়েছেন, কেউ ল্যাটিটিউড, কেউ টেম্পারেচার, কেউ ময়েশ্চার কন্টেন্ট, কেউ সিজনাল চেঞ্জ, সিজনাল প্রেসিপিটেশন, এরকম এর ভিত্তিতে ক্লাইমেটকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করছেন। আমরা যেটা করতে যাব বা আমরা যেটা আলোকপাত করবো সেটা হচ্ছে ডিজাইনার্স পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখব যে কিভাবে শ্রেণীবিন্যাসটা করা হয়েছে, যেটা আমরা আসলে ইন ডিটেইল আলোচনা করব। ক্লাসিফিকেশন অফ ক্লাইমেট ফ্রম ডিজাইনার্স পয়েন্ট অফ ভিউ, ডিজাইনারের রেসপেক্টে ক্লাসিফিকেশনটা কেমন। যেমন ডিজাইনার রেসপেক্টে 3 ধরনের ক্লাসিফিকেশন আছে। একটা হচ্ছে কোল্ড ক্লাইমেট, বলবো কোল্ড ক্লাইমেট, আর একটা হচ্ছে মডারেট ক্লাইমেট, আরেকটা নাম টেম্পারেট ক্লাইমেট, আর একটা হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট। ট্রপিক্যাল ক্লাইমেটের আবার দুইটা ভাগ আছে, হট ড্রাই এবং ওয়ার্ম হিউমিড। তার মানে আমি আবার রিপিট করতেছি, একটা হচ্ছে কোল্ড ক্লাইমেট বা সাবপোলার ক্লাইমেট, এটার আরেকটা নাম বলা যেতে পারে সাবপোলার ক্লাইমেট, মানে পোলার অঞ্চলের ক্লাইমেট। কোল্ড হচ্ছে এক্সট্রিম কোল্ড, একদম মেরু অঞ্চলের ক্লাইমেট, একদম পোলার অঞ্চলের ক্লাইমেট। আর সাব পোলার হচ্ছে ইমিডিয়েট পোলার অঞ্চলের ক্লাইমেট। তো দুই জায়গাটাই ঠান্ডা আসলে, এই জায়গাটাতে একটু সামান্য সামার বলে ব্যাপার স্যাপার আছে, এটা কমপ্লিটলি ঠান্ডা, মানে সবসময় 0 ডিগ্রির নিচে। তো এরকম একটা ক্যাটাগরি, হ্যাঁ, কোল্ড অঞ্চল। আর একটা অঞ্চল ভাগ করছে, এরকম ভাগ কিন্তু নানা সায়েন্টিস্ট, আমি আবার বলে রাখি, নানা সায়েন্টিস্ট নানা রকম ভাবে ক্লাসিফাই করছে। আমরা এমন একটা ক্লাসিফিকেশন আলোকপাত করছি যেটা ডিজাইনার্স পয়েন্ট অফ ভিউ থেকে আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয়। ওকে, তারপরে মডারেট, এর চেয়ে বেটার ক্লাসিফিকেশন থাকতে পারে ডিজাইনার্স পয়েন্ট অফ ভিউ থেকে, দ্যাটস গুড, আমি ওটা পেলে ওটা দেখাবো, তোমার কোনো প্রবলেম। এবার আসলে মডারেট বা টেম্পারেট, মাঝামাঝি ধরনের সিচুয়েশন। সাধারণত ইউরোপিয়ান অঞ্চলগুলোতে এই ধরনের ক্লাইমেট গুলা অবশ্যই বিরাজমান আছে। এরপর হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেট। ট্রপিক্যাল ক্লাইমেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যেখানে ট্রপিক অঞ্চল বা ইকুয়েটর অঞ্চলের ক্লাইমেট বা এই অঞ্চলের ক্লাইমেট, যদি নর্থ পোল হয়, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা ইকুয়েটর, তো এই অঞ্চলের ক্লাইমেটকে বলে ট্রপিক্যাল ক্লাইমেট বা
বা ধরতে পারো কর্কট ক্রান্তি থেকে মকর দিয়ে এই পর্যন্ত রিজন ট্রপিক্যাল ক্লাইমেট। এই ট্রপিক্যাল ক্লাইমেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, মানে এই অঞ্চলের ক্লাইমেটকে ট্রপিক্যাল ক্লাইমেট বলে, একে আবার দুই ভাগে ভাগ করা যায়, মানে এখানেও দুই ধরনের ঘটনা আছে, একটাকে বলে হট ড্রাই আরেকটাকে বলে ওয়ার্ম হিউমিড। তো আমরা এইগুলোর বৈশিষ্ট্যগুলো আমরা জানবো ধীরে ধীরে, তবে আমি একটা গ্লান্স একটু বলি। হট ড্রাই ক্লাইমেট গুলা তুমি গেস করতে পারবো, তারা একটা হট এবং ড্রাই। হট মানে গরম, আবার ড্রাই মানে হচ্ছে শুষ্ক। শুষ্ক বলতে আমি বুঝি হচ্ছে বাতাসে পানির পরিমাণ কম, বা বাতাসে আর্দ্রতা কম, বা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, ড্রাই। ওকে, হট ড্রাই মানে গরম এবং শুষ্ক। ওয়ার্ম হিউমিড মানে হচ্ছে, ওয়ার্ম মানে এখানে উষ্ণ, গরম কিন্তু হট না, হটের থেকে একটু কম গরম, তার মানে ওয়ার্ম। এবং হিউমিড, হিউমিড মানে বাতাসে প্রচুর জলীয় বাষ্প আছে, এরকম একটা ঘটনা। ঠিক আছে, দুইটা কিন্তু দুই রকমের ক্লাইমেট। হ্যাঁ, এই যে একটু এর আগে যে তোমাদের যে ছবিটা দিলাম, এই ছবি দেখে আমি একটু গেস করতে পারি কোনটা হট ড্রাই আর কোনটা ওয়ার্ম হিউমিড। দেখো, খেয়াল করো, খেয়াল করো, এই যে এই মরু অঞ্চল দেখছো, দিস ইজ হট ড্রাই। এই মরু অঞ্চলটা হট ড্রাই, মানে এখানে বাতাস প্রচন্ড, অ্যাটমসফিয়ার প্রচন্ড গরম, এট দ্য সেম টাইম ড্রাই, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম। দিস ওয়ান ইজ ওয়ার্ম হিউমিড। ওয়ার্ম হিউমিড এর এক্সাম্পল কেমন? বাতাসে প্রচুর জলীয় বাষ্প আছে, গাছপালা আছে, প্রচুর পানির কন্টেন্ট আছে এখানে, আসলে বোঝা যাচ্ছে গাছপালা থাকা মানে পানির কন্টেন্ট। কারণ এই জীবের মধ্যে প্রায় 70% ওয়াটার আছে, মানুষের মধ্যে তো ওয়াটার আছে 70। তো এই গাছপালা, ঘাস, তার মানে পানি, বা গাছ জন্মাবে মানে পানি আছে, তো ওয়াটার এক্সিস্ট করে এখানে। তো এখানে হিউমিড অঞ্চল, এবং এট দ্য সেম টাইম এটা ওয়ার্ম, গরম। ওকে, তো যেটা আমরা আবার আগের স্লাইডে চলে যাই। যেটা ক্লাসিফিকেশন বলতেছিলাম, যে তিন ধরনের ভাগে ভাগ করা যায়, আমি একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি কোনটা ওয়ার্ম হিউমিড আর কোনটা হট ড্রাই। এবার আসলে একটা টেবিল, টেবিল দেখে আমরা আইডেন্টিফাই করব। আমরা অলরেডি চারটা চারটা জায়গার নাম বলছি, সরি চারটা ক্লাসিফিকেশনের নাম বলছি, তাই না? আবার একটু মেমোরাইজ করার চেষ্টা করো, আমি মেমোরাইজ করতে বলি না, কিন্তু নামগুলো কাইন্ডলি মাথার মধ্যে নেওয়ার চেষ্টা করো। একটা হচ্ছে কোল্ড বা সাবপোলার ক্লাইমেট, কোল্ড সাবপোলার ক্লাইমেট, আর হচ্ছে মডারেট বা টেম্পারেট ক্লাইমেট, আর একটা হচ্ছে হট ড্রাই ক্লাইমেট, আর হচ্ছে ওয়ার্ম হিউমিড ক্লাইমেট। হট ড্রাই এবং ওয়ার্ম হিউমিড ক্লাইমেট, আরেকটা নাম হলো ট্রপিক্যাল ক্লাইমেট। তার মানে এই দুইটা হলো ট্রপিক্যাল ক্লাইমেটের শ্রেণীবিন্যাস, ট্রপিক্যাল ক্লাইমেট। ওকে, ট্রপিক্যাল ক্লাইমেট। তো টোটাল যদি চার ধরন ধরি, তাহলে এক হচ্ছে কোল্ড, মডারেট বা টেম্পারেট ক্লাইমেট, হট ড্রাই, ওয়ার্ম হিউমিড। এবং হট ড্রাই ওয়ার্ম হিউমিড হচ্ছে ট্রপিক্যাল ক্লাইমেটের দুটো ভাগ। আচ্ছা, গেল। এবার আমরা, আমাদের কাজ হবে ক্যারেক্টার বাছাই করা। এই টেবিলটা যদি একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে কোল্ড ক্লাইমেটের বিভিন্ন ইনফরমেশন, টেম্পারেচারের ইনফরমেশন, হিউমিডিটির ইনফরমেশন, তারপরে বৃষ্টিপাতের ইনফরমেশন, এই সমস্ত ইনফরমেশন এখানে। মডারেট বা টেম্পারেট ক্লাইমেটের ইনফরমেশন এইখানে। ওকে, মডারেট টেম্পারেট ক্লাইমেটের ইনফরমেশন এইখানে, কোল্ড সাবপোলার ক্লাইমেটের ইনফরমেশন এইখানে, হট ড্রাই ক্লাইমেটের ইনফরমেশন এইখানে, ওয়ার্ম হিউমিড ক্লাইমেটের ইনফরমেশন গুলো এগুলো। কোন কি ধরনের ইনফরমেশন? সেটা হচ্ছে এগুলা, মান্থলি মিন, ম্যাক্সিমাম টেম্পারেচার, মান্থলি মিন, মিনিমাম টেম্পারেচার, এগুলো কিন্তু আমরা পড়ছি গত চ্যাপ্টারে, ভুলে যাও না, চলে আসছে এখন। ডার্নাল চেঞ্জ, ডার্নাল রেঞ্জ, অ্যানুয়াল রেঞ্জ, রিলেটিভ হিউমিডিটি, অ্যানুয়াল রেইনফল, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এগুলা হচ্ছে এই জাতীয় ইনফরমেশন এখানে এই টেবিলের এই ছকে আছে। এখানে মান্থলি মিন টেম্পারেচার জাতীয় ব্যাপার আছে, এখানে ডার্নাল চেঞ্জের ব্যাপার আছে, এখানে অ্যানুয়াল রেঞ্জের ব্যাপার আছে, এখানে রেইনফলের ব্যাপার আছে। তো আমরা একটু, এখন আমাদের কাজ হবে এই চারটা থেকে আইডেন্টিফাই করা। খেয়াল করো, আমি ক্লাসে হইলে তোমাদের কাছ থেকে শুনতাম যে তোমরাই আইডেন্টিফাই করো, তো এইখানে আমি তো শুনতে পারতেছি না। তো কেউ যদি পার্টিসিপেট করো, দ্যাট কুড বি ভেরি গুড। এই চারটা দেখে যদি কেউ পার্টিসিপেট করো আমার কোশ্চেনের। ওকে, আমরা এইখানে দেখতে পাচ্ছ মান্থলি, এটার মধ্যে আছে আমরা মান্থলি মিন ম্যাক্সিমাম। এটা মিন করা হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচারের অ্যাভারেজ। যখন ম্যাক্সিমাম নিয়ে ডিল হয়, তার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার নিয়ে যখন ডিল করি আমরা, তার মানে আমরা ধরে নিব যে আসলে আমরা এর হটনেস নিয়ে ডিল করি, নট কোল্ডনেস। এর হটনেস নিয়ে, এর গরমত্ব নিয়ে ডিল করি, এর ঠান্ডাত্ব নিয়ে ডিল করি না। ঠিক আছে, যেহেতু ম্যাক্সিমামের কথা বলা।
ম্যাক্সিমাম টেম্পারেচার। আবার যখন মান্থলি মিনিমামের কথা বলা থাকবে তখন তার মানে আমাকে বুঝতে হবে যে এখানে আমরা মিনিমাম টেম্পারেচার নিয়ে ডিল করতেছি, মানে ঠান্ডাত্ব বা কোল্ডনেস নিয়ে ডিল করতেছি। ঠিক আছে, আমরা কোল্ডনেস দিয়ে ডিল করতেছি এখানে। তো এইটা যেন তোমাদের মাথায় থাকে, হ্যাঁ, সেই হিসাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানে বলতেছি ম্যাক্সিমাম টেম্পারেচারের এভারেজ, তার মানে গরম নিয়ে আলোচনা হচ্ছে। তো এখানে বলতেছি যে মান্থলি মিন ম্যাক্সিমাম, আমি এটার যদি ডেফিনেশন দিই আবার, তাহলে ম্যাক্সিমাম টেম্পারেচার 30 দিনের ম্যাক্সিমাম টেম্পারেচারকে এভারেজ করলে মান্থলি মিন ম্যাক্সিমাম বের হয়। তার মানে ধরো জানুয়ারি মাসের ম্যাক্সিমাম বের হবে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখের ম্যাক্সিমাম, জানুয়ারি মাসের 2 তারিখের ম্যাক্সিমাম, জানুয়ারি মাসের 3 তারিখের ম্যাক্সিমাম, এভাবে করে যদি যোগ দিয়ে 31 দিয়ে ভাগ দিই তাহলে জানুয়ারি মাসের এভারেজ ম্যাক্সিমাম বেরোবে বা মিন ম্যাক্সিমাম বেরোবে। এখন এই ম্যাক্সিমাম টেম্পারেচার কোথায় এক্সট্রিম সিচুয়েশন আমাকে একটু আইডেন্টিফাই করে বলবা, কোথায় এই 4টা জায়গার মধ্যে কোন জায়গাটা এই গরমের দিয়ে এক্সট্রিম সিচুয়েশন, এই গরম কন্ডিশন দিয়ে এক্সট্রিম সিচুয়েশন। কেউ কি পার্টিসিপেট করবা? এনিবডি? যে কোন জায়গা, হট ড্রাইতে খারাপ অবস্থা, ওয়ার্ম হিউমিডে খারাপ অবস্থা, না টেম্পারেট ক্লাইমেটে খারাপ অবস্থা, না কোল্ডে খারাপ অবস্থা? ম্যাক্সিমাম টেম্পারেচার রেসপেক্ট বলো, কে কে বলবা? একজন? তোমরা আসো না চলে গেছো সব? হট ড্রাইতে। এক্সিলেন্ট, হট ড্রাই, তার মানে তুমি বলতেছো এইটা, রাইট? জি স্যার। এক্স্যাক্টলি। আমরা যদি এই ডিজিট গুলো দেখি তাহলে আমি বুঝতে পারতেছি এটা 45 ডিগ্রি পর্যন্ত উঠতেছে, 32 টু 45 রেঞ্জের মধ্যে আছে এটা। তো দিস কুড বি দ্য এক্সট্রিম সিচুয়েশন। তার মানে এই ম্যাক্সিমামের ক্ষেত্রে যদি বিবেচনা করি তাহলে হট ড্রাইতে আমরা সবচেয়ে এক্সট্রিম সিচুয়েশন ফেস করতেছি। ওকে, এখানে এখানে আরেকটা কথা বলে নি, এখানে ম্যাক্সিমাম টেম্পারেচার এভারেজ এর ম্যাক্সিমাম টেম্পারেচার তো একটা ডিজিট হওয়ার কথা, এখানে একটা রেঞ্জ দিছে কেন? এটা একটা কোশ্চেন হতে পারে, এখানে একটা রেঞ্জ দিছে কেন? আরে স্যার আপনি তো বলতেছেন যে 31 মাস প্রত্যেক দিনের ম্যাক্সিমাম টেম্পারেচারের এভারেজ করলে যেই এভারেজ টেম্পারেচারটা হয় সেটা হলো ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম টেম্পারেচার গুলো যদি আমি এভারেজ করি তাহলে তাকে বলে মিন ম্যাক্সিমাম। এটা তো একটা ডিজিট, সেখানে রেঞ্জ আসে কোথা থেকে? রেঞ্জ আসে এই জন্যই কারণ এই অঞ্চলটা তো অনেক বড়, এই অঞ্চলে ম্যাক্সিমাম টেম্পারেচার তো একটা না, এই অঞ্চলের ম্যাক্সিমাম, এই অঞ্চলের অন্তর্গত মনে করো অ্যান্টার্কটিকা, এই অঞ্চলের অন্তর্গত মনে করো গ্রিনল্যান্ড, এই অঞ্চলের অন্তর্গত মনে করো কানাডা। তাহলে কানাডার সিচুয়েশন আর অ্যান্টার্কটিকার সিচুয়েশন তো সেম না, অ্যান্টার্কটিকা আরো কোল্ডার, কানাডা একটু লেস কোল্ডার মেবি, গ্রিনল্যান্ড আরো কোল্ডার। তাহলে এই জন্য তাদের রেঞ্জ দিয়ে প্রকাশ করা হচ্ছে, এটা এত থেকে এতর মধ্যে ঘোরাফেরা করে, এটা এত থেকে এতর মধ্যে, এটা এত থেকে এত, এটা এত থেকে এত ঘোরাফেরা করে। এনিওয়ে যে উত্তর দিচ্ছে সেটা সঠিক উত্তর দিচ্ছে, সেটা হচ্ছে ক্লাইমেটে আমরা এক্সট্রিম সিচুয়েশনটা লক্ষ্য করতে পারি। আমি দাগায় রাখলাম। এবার আসলে নেক্সটে একটু সাউন্ড কমাইতে হবে, মাইকটা বন্ধ করতে হবে, কার মাইক যেন অন আছে। আচ্ছা, এরপর আসে মান্থলি মিন মিনিমাম। মান্থলি মিন মিনিমাম হচ্ছে মিনিমাম টেম্পারেচার। ধরো জানুয়ারি মাসের যদি মান্থলি মিনিমাম বাইর করতে হয়, মান্থলি মিন মিনিমাম যদি বাইর করতে হয় তাহলে জানুয়ারি মাসের প্রত্যেক দিনের যেই ম্যাক্সিমাম যে মিনিমাম টেম্পারেচারটা আছে এই 31টা মিনিমাম টেম্পারেচার যোগ দিয়ে 31 দিয়ে যদি ভাগ দিই তাহলে মিনিমাম মিনিমামটা বের হয়ে যাবে। তো যাই হোক, মিনিমাম মানে ঠান্ডাত্ব বা কোল্ডনেস। তাহলে এইটার বিবেচনা যদি করি তাহলে আমাকে আরেকজন বলতে হবে যে কোন অঞ্চলে এক্সট্রিম সিচুয়েশনটা বিদ্যমান। সাবপোলারে। এক্সিলেন্ট, সাবপোলারে তার আইডেন্টিফাই করতে পারতেছি। এইখানে হচ্ছে শীতের প্রকোপটা এখানে সবথেকে বেশি, কোল্ড বা সাবপোলার অঞ্চলে, এইখানে অতটা নেই। ওকে, গুড। তারপরে আসলে আমরা সেগুলো দাগায় রাখতেছি, দেখো খেয়াল করো, আমরা সেগুলো দাগায় রাখতেছি, এটার এই এক্সট্রিম সিচুয়েশন এখানে, এটার এক্সট্রিম সিচুয়েশন এখানে। এরপর আসছে ডর্নাল রেঞ্জ। ডর্নাল রেঞ্জ হচ্ছে ডেইলি রেঞ্জ। ডেইলি রেঞ্জ বলতে বুঝাই আমরা সাধারণত দিন, দিন মানে 24 ঘন্টার মধ্যে টেম্পারেচারের ভ্যারিয়েশন কত রকম। হ্যাঁ, তো আমাদের দেশে একরকম হয়, কাতারে আরেক রকম হয়, শীত প্রধান অ্যান্টার্কটিকা আরেক রকম। আমি একটা এক্সাম্পল দেই, কাতারের কথা যদি চিন্তা করি, আমি যে মিডল ইস্টের কান্ট্রিগুলোতে যাই যেখানে মরুভূমি অঞ্চল, কাতারে সেখানে মেঘ নাই আকাশে, ফলে সোলার রেডিয়েশন খুব সহজে, এগুলো আমরা আগের কথা বলছি, সোলার রেডিয়েশন খুব সহজে রিসিভ করতে পারে, ফলে দিনের বেলায় প্রচন্ড গরম হয়। আবার যেহেতু এই এনার্জিটা সোলার রেডিয়েশন পড়ে যাওয়ার পর বা সূর্য ডুবে যাওয়ার পর
এই এনার্জিটা বাইরে যেতেও কেউ বাধা দেয় না, যেহেতু জলীয় বাষ্প নাই বাতাসে এবং বাতাসে মেঘ নাই, তো বাইরে যাওয়ার জন্য কেউ বাধা দেয় না, ফলে রাতের বেলা আবার ঠান্ডা পড়ে। কাতার অঞ্চলের কথা বলছি। তো এইটাই হচ্ছে ডার্নাল চেঞ্জ, মানে রাত এবং দিনের টেম্পারেচারের পার্থক্য বেশি কাতার অঞ্চলে। আবার যেখানে এনার্জি ট্র্যাপড হয় সেখানে কিন্তু রাত আর দিনের টেম্পারেচারের পার্থক্য বেশি হয় না। যেমন আমাদের ক্ষেত্রে আমাদের এখানে এনার্জি ট্র্যাপড হয়ে যায়। এনার্জি ট্র্যাপড হওয়ার কারণে দিনের বেলা যে গরম থাকে, রাতের বেলা খুব বেশি তাপতম্য হয় না। রাতের বেলা আমরা গরমই ফেস করি, হয়তো 2-4 ডিগ্রি কম কম হয় বড় জোর, হয়তো রাত 3টার সময় হয়তো আরেকটু কমে যায়। কিন্তু এরকম না যে কনকনে শীত লেপ গায়ে দিতে হয়, আমাদের ঠিকই এসি চালাইতে হয় বা ঠান্ডা ফ্যান চালাতে। তার মানে এমন ঠান্ডা পড়ে যায় না, দিনের বেলায় গরম রাতের বেলা ঠান্ডা, এই সিচুয়েশন হয় না। তার মানে আমাদের অঞ্চলে ডার্নাল চেঞ্জ রেঞ্জটা কম, আর ওই কাতারে এই চেঞ্জ রেঞ্জটা বেশি। এখন সেটা আর্কিটেকচারে অনেক ভূমিকা রাখে, আমরা সেই ভূমিকার আলোচনা করব পরের ক্লাসে মেবি। তা যাই হোক, সেই ডার্নাল চেঞ্জের কথা যদি ভাবি, তাহলে আমাকে কেউ একজন বলো যে কোন অঞ্চলে তোমার মনে হচ্ছে এই চেঞ্জটা অত্যধিক। কেউ একজন বলো। স্যার হট ড্রাই। হট ড্রাই ক্লাইমেটে অত্যধিক, এর রেঞ্জটা 10 থেকে 20 ডিগ্রি পর্যন্ত, মানে দিন আর রাতের টেম্পারেচারের পার্থক্য অনেক বেশি হতে। ঠিক আছে, ওকে ফাইন, এটা আমরা মার্ক করে রাখলাম। ওকে, এবার আসো অ্যানুয়াল রেঞ্জ। অ্যানুয়াল রেঞ্জ কথাটা দিয়ে আমরা বুঝি যে আমরা জানি যে সিজনাল চেঞ্জ আছে, ক্লাইমেটিক লোকেশন গুলোতে সিজনাল চেঞ্জ আছে, শীত আসে গ্রীষ্ম আসে, এদের তো পার্থক্য হয়, তাই না? আমাদের যেমন পার্থক্যটা এমন, আমাদের গরমকালে টেম্পারেচার উঠে 35 ডিগ্রি সেলসিয়াস, শীতকালে সেটা হয়ে যায় হয়তো 10-12 ডিগ্রি সেলসিয়াস। তার মানে আমাদের রেঞ্জটা হয়তো 15-20 ডিগ্রি বা এরকম, ডিপেন্ডস অন এক এক জায়গায় এক এক রকম। অ্যানুয়াল রেঞ্জটা মানে বাৎসরিক ভেদাভেদটা কেমন, ঠিক আছে? তো এইটা থেকে আমরা বুঝতে পারি যে কোন অঞ্চলে সিজনাল চেঞ্জের ভ্যারিয়েশনটা কেমন। এমন অঞ্চল আছে, তুমি অদ্ভুত ভাবে খেয়াল করবে, এমন অঞ্চল আছে যে সব অঞ্চলে সিজনাল চেঞ্জ অলমোস্ট নাই বললেই চলে, সারা বছর টেম্পারেচার ইকুয়াল, সারা বছর টেম্পারেচার অলমোস্ট ইকুয়াল, 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘুরে বেড়ায়। এরকম দেশ আছে, আমি নাম বলি চাই সেই দেশগুলা। শ্রীলঙ্কা সেই একটা দেশ, থাইল্যান্ড সেই একটা দেশ। তুমি বছরে যখনই যাবা না কেন, যখনই যাবা টেম্পারেচার সেই 28 থেকে 32-33 ডিগ্রির মধ্যেই ওঠানামা করে সব সময়। তার সবসময় একই রেঞ্জের মধ্যে থাকে। তার মানে এখানে অ্যানুয়াল চেঞ্জ নাই বললেই চলে, খুব কম। হ্যাঁ, শীত গ্রীষ্মের পার্থক্য কম। তো যাই হোক, সেই রেসপেক্টে যদি আমরা যদি সেই রেসপেক্টে করি, তাহলে এক্সট্রিম সিচুয়েশনটা কোন দিকে ও কোথায় আমি যদি বাইর করি, কেউ একজন বলো কোথায় আমরা এক্সট্রিম সিচুয়েশন দেখতে পাই অ্যানুয়াল রেঞ্জে? এটা যে সবসময় খারাপ আমি তা বলতেছি না। ওকে, মডারেট টেম্পারেচার, এখানে 20 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারের চেঞ্জ হয়। তার মানে আসলে এই অঞ্চলের ক্লাইমেট গুলোতে শীত যখন পড়ে তখন আসলে 0 ডিগ্রির নিচে নেমে যায়। যেমন ইউরোপিয়ান কান্ট্রি, আমি বলছিলাম একটু আগে, ইউরোপিয়ান কান্ট্রি গুলো হচ্ছে এই অঞ্চলের অন্তর্গত। এখানে যখন শীত পড়ে তখন কিন্তু মাইনাসে চলে যায় বা মাইনাসের কাছাকাছি চলে আসে অনেক বেশি। হ্যাঁ, মাইনাসে চলে যায়। আবার যখন গরম পড়ে তখন 30 ডিগ্রি সেলসিয়াস হয়। তো তার মানে অ্যানুয়াল রেঞ্জটা কিন্তু বেশি এই অঞ্চলে। ওকে, আবার আমাদের মতো অঞ্চল যেখানে এনার্জি ট্র্যাপ হয়ে থাকে, সেই অঞ্চলে কিন্তু এই অ্যানুয়াল রেঞ্জটাও আসলে কম হবে। তো যাই হোক, এরকম সিচুয়েশন এখানে হয়। এইটা কিন্তু এই মিন করে না যে এখানে এই এক্সট্রিম কন্ডিশনটা খারাপ, ঠিক আছে? এইটা খারাপ, এটা আমরা জানি, এটা খারাপ, এটা আমরা জানি, ঠিক আছে? বাট এটা খারাপ, এটা নিয়ে এখনো প্রমাণিত না যে এটা হলেই যে খারাপ হবে এরকম কোনো কথা নেই। সেখানে সিজনাল চেঞ্জ আছে, সিজনাল ভেরিয়েশন আছে, এখানে রূপ বৈচিত্র্য আছে প্রকৃতির। ওকে, এইটুকু আমরা বুঝতে পারি। এবার আসলে রিলেটিভ হিউমিডিটি। হ্যাঁ, রিলেটিভ হিউমিডিটি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। হ্যাঁ, তো এই আপেক্ষিক আর্দ্রতা আমরা জানি পার্সেন্টেজে প্রকাশ করা হয়। আমরা এটাও বলছি যে 50% বলতে আমি কি বুঝাই? 50% বলতে আমি বুঝাই যে বাতাসে ওই নির্দিষ্ট টেম্পারেচারে 50% জলীয় বাষ্প দ্বারা কভার্ড হয়ে আছে এবং আরো 50% ফাঁকা আছে। তার মানে গ্লাসের অর্ধেকটা পূর্ণ, অর্ধেকটা ফাঁকা, এরকম একটা ব্যাপার। আর 90% বলতে বুঝাই যে 90% পূরণ হয়ে আছে জলীয় বাষ্প দ্বারা, 10% ফাঁকা আছে, 10% বাতাস আরো ক্যারি করতে পারবে। ওকে, তাহলে এরকম একটা সিচুয়েশন। এখন এই সিচুয়েশনটা খারাপ না ভালো,
সেটা নিয়ে একটু 2 মিনিট আলোচনা করি, তাহলে তুমি এর এক্সট্রিম সিচুয়েশন বুঝতে পারবা। এটা হলো এর দুই দিকেই খারাপ। অতি হিউমিডিটি কম সেটাও খারাপ, অতি হিউমিডিটি বেশি সেটাও খারাপ। যেমন বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, যদি বাতাসে রিলেটিভ হিউমিডিটিও হাই থাকে, যদি 90% থাকে, দ্যাট ইজ ব্যাড, বিকজ যদি সেই অঞ্চলটা গরম হয়, বিশেষ করে সেই অঞ্চলটা যদি গরম প্রধান হয় তাহলে খুব খারাপ। এই জন্য যে আমরা আমাদের যে বডি হিট সেটা আমরা এনভায়রনমেন্টে ছাড়তে পারি না, কারণ আমরা একটা এনভায়রনমেন্টে ছাড়ার একটা পদ্ধতি, বডি হিট এনভায়রনমেন্টে ছাড়ার একটা পদ্ধতি হচ্ছে বাষ্পীভবন প্রক্রিয়া। এই বাষ্পীভবন প্রক্রিয়া দিয়ে আমরা এনভায়রনমেন্টে সেই তাপ ছাড়তে পারি না, কারণ ইভাপোরেশন ঘটনা ঘটে না, কারণ বাতাস অলরেডি হিউমিড। ঠিক আছে, তার মানে এক্সট্রিম হিউমিডিটি, রিলেটিভ হিউমিডিটি ইজ ব্যাড। এট দ্য সেম টাইম লোয়ার হিউমিডিটি ইজ ব্যাড অলসো। কোন দিক থেকে ব্যাড? কারণ এর ফলে আমরা প্রচুর পরিমাণ পানি হারায় ফেলি শরীর থেকে, এবং এট দ্য সেম টাইম এটা আমাদের ত্বক ফেটে যায় এবং আমাদের শুষ্ক হয়ে যায় আমাদের ত্বক, এবং এই তো ড্রাই হয়ে যায়, এবং আমরা তখন কিন্তু নানা রকম ক্রিম টিম এই জাতীয় ব্যবহার করি। তো এইটার খারাপ দিকও আছে। হ্যাঁ, আমাদের চামড়া পুড়ে যায়, এটাও একটা ফ্যাক্ট। হ্যাঁ, বার্ন হয়ে যায়। তো এই যদি হয় ঘটনা, তাহলে তুমি আমাকে বলবা যে রিলেটিভ হিউমিডিটি জনিত কারণ এক্সট্রিম সিচুয়েশন কোথায় কোথায় আছে। ওয়ার্ম হিউমিডিটি 60 থেকে 100 যেটা ওটা, ওকে ফাইন, গুড। আর কিছু নাই? আর আর হট ড্রাই। হট ড্রাইড আছে। দিস ইজ অলসো ব্যাড। ওকে, এইটা খারাপ হচ্ছে কম থাকার জন্য, ড্রাই হয়ে যাওয়ার জন্য আমরা পানি হারাতে পারি, আমার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে, আমার সানবার্ন হতে পারে, এদিক থেকে খারাপ। বিশেষ করে পানি শূন্য হয়ে যাওয়াটা সবচেয়ে বড় খারাপ, যে পানি শূন্য হয়ে ডিহাইড্রেশনে মারা যেতে পারে এরকম অঞ্চলে। তো এইটা এইটা হচ্ছে ওয়ার্ম হিউমিড অঞ্চলের ক্যারেক্টার, যে বেশি পরিমাণ জল, যার বেশি পরিমাণ জলীয় ভ্যাপার বাতাসে, যার ফলে আমি বাষ্পীভবন প্রক্রিয়ায় আমার তাপ ছাড়তে পারি না শরীর থেকে। আমাদের ঘাম হলে আমাদের ঘাম গায়ে লেগে থাকে, ঘাম শুকায় না। ঠিক আছে, এই অঞ্চলে এই ঘটনাটা ঘটে। আর ঘাম না শুকানো মানে কিন্তু আরো গরম ফিল করা বেশি। ঠিক আছে, তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো স্টেপ বাই স্টেপ। আসো তাহলে এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আসো অ্যানুয়াল রেইনফল। অ্যানুয়াল রেইনফলের চিত্রটা আমি বলি। অ্যানুয়াল রেইনফল কম থাকা ভালো না বেশি থাকা ভালো, এটা নিয়ে একটু আলোচনা করি। অ্যানুয়াল রেইনফল যত বেশি হবে সেই অঞ্চলে তত বেশি পানি, সেই অঞ্চলে তত বেশি গাছপালা, সেই অঞ্চলে তত বেশি কি বলে প্রচুর ফলন উৎপন্ন হবে, প্রচুর গাছ মানে শস্য হবে, শস্য ভান্ডার, ফল মূল এগুলো সব বেশি হবে। ঠিক আছে, সুজলা সুফলা যাকে বলে। হ্যাঁ, এই ঘটনাটা বেশি ঘটবে যত বৃষ্টি হবে তত। তারপরে এই হচ্ছে ব্যাপার। আর আমরা ড্রাই জায়গা তো জানি, যেমন মরুভূমি, বাড়ি নাই, কি অবস্থা সেখানে, কোনো গাছপালা নাই, কিছু নাই, সেখানে খাবার হয় না, সব জায়গায় বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় সব খাবার। আর আমরা আমাদের যেখানে যে অঞ্চলগুলা কি বলে প্রচুর বৃষ্টিপাত হয় সেখানে কি বলে সুজলা সুফলা। এখন বলে না সুজলা সুফলা হলে আবার বন্যা টন্যাও হয়, সেগুলো ডিজাস্টার আছে ক্লাইমেট। তো যাই হোক, সব দিক থেকে বিবেচনা করে আমরা অবশ্যই বলবো যে আমাদের খেতে গেলে তো আসলে বাঁচতে গেলে তো খাওয়াটা ইমার্জেন্সি, তো বেসিক ইনস্টিংক্ট হ্যাঁ মানুষের। তো সেই দিক থেকে বিবেচনায় আমরা এটাকে পজিটিভলি দেখবো, যে বেশি পরিমাণ যদি রেইনফল হয়। কাজেই তুমি ভাবো না যে বেশি পরিমাণ রেইনফল, এক্সট্রিম রেইনফল ইজ ব্যাড। এক্সট্রিম রেইনফল ব্যাড ইন এ সেন্স যেখানে বিশেষ করে ডিজাস্টার প্রবণ জায়গা, যেখানে ল্যান্ডস্লাইড হতে পারে, পাহাড় আছে, মাটির পাহাড়, সেখানে ল্যান্ডস্লাইড হয়, এটা খারাপ দিক আছে কিছু, কিন্তু তারপরে অনেক ভালো দিক আছে। তো এইটারে আমরা খারাপ হিসেবে বিবেচনা করবো না, কারণ এটার গুণ বেশি দোষের চেয়ে। অন্যদিকে যেখানে ইয়া নাই, যেখানে কি বলে বৃষ্টিপাত কম, সেখানে কিন্তু মানুষ বসবাসই করতে পারে না। সেখানকার ডেন্সিটি, মানুষের পার কিলোমিটারে ডেন্সিটি কিন্তু খুব লো। আমাদের এখানে পার কিলোমিটারে 1500 জন বাস করতে পারে, ওইখানে পার কিলোমিটারে তুমি 100 জন খুঁজে পাবা না পার স্কোয়ার কিলোমিটারে। তো সেটাই বলতে চাচ্ছি আমি, যে এক্সট্রিম সিচুয়েশন আছে আসলে লোয়ার রেনফল। তো সেই বিবেচনায় আমি যদি বলি, একজন বলো যে লোয়ার রেনফল সবচেয়ে এক্সট্রিম সিচুয়েশন কোথায়? একজন? স্যার হট ড্রাইতে। ওকে, হট ড্রাইতে সবচেয়ে কম বৃষ্টি, সবচেয়ে কম রেইনফল হয়। তাহলে আমরা কিছু আইডেন্টিফাই করলাম কয়েকটা জিনিস। আর ওকে ফাইন,
আরেকটা বড় ব্যাপার আছে, রিলেটিভ হিউমিডিটি। রিলেটিভ হিউমিডিটি ক্ষেত্রে আরেকটা জায়গা বলি, যে আরেকটা জায়গায় রিলেটিভ হিউমিডিটি কম থাকে। আমরা শুধুমাত্র হট ড্রাই দোষ দিলাম যে রিলেটিভ হিউমিডিটি কম থাকে, আরেকটা জায়গায় রিলেটিভ হিউমিডিটি কম থাকে, সেটা হচ্ছে কোল্ড ড্রাই জায়গা। কোল্ড ড্রাই জায়গা হিউমিডিটি কম থাকে। কেন কম থাকে? সেখানে বাতাসে জলীয় বাষ্প ঘুরে বেড়ানোর আগেই জমাট বেঁধে ঠান্ডা হয়ে যায়, ক্রিস্টাল হয়ে যায়। হ্যাঁ, তো জলীয় বাষ্প বাতাসের পরিমাণ কম থাকে, সেখানেও কিন্তু ড্রাই। হ্যাঁ, তো সেই দিক থেকে সেটাও কিন্তু খারাপ, যদিও এটার ভ্যালুটা অনেক বেশি লেখা দেয়া আছে, কিন্তু এক্সট্রিম ড্রাই অঞ্চলে কিন্তু আরো 50% নিচে, এক্সট্রিম ড্রাই রিজনে 50% নিচে রিলেটিভ হিউমিডিটি। তো দিস ইজ অলসো ব্যাড। আমি আমার তরফ থেকে এটা দেখাইলাম। এখন এই যে এক্সট্রিম সিচুয়েশন গুলো আমি দেখাইলাম, এখান থেকে আমি স্পষ্ট কিছু বিষয় আলোকপাত করতে পারি বা স্পষ্ট কিছু ডিসিশন নিতে পারি। এই দাগানোর চেহারা দেখি যে এই জায়গাটা সব থেকে খারাপ, সব থেকে এক্সট্রিম। এখানে মানুষ বসবাস করা খুব কঠিন। এখানে মান্থলি ম্যাক্সিমাম টেম্পারেচারও অসহনীয়। এখানে সারা বছরের তাপমাত্রার ভেরিয়েশনও অসহনীয়। এখানে মানে সরি দিন রাতের ভেরিয়েশনও অসহনীয়। এখানে রিলেটিভ হিউমিডিটি কম, খুব ড্রাই, এটাও অসহনীয়। এখানে বৃষ্টিপাত হয় না, এখানে গাছপালা সুজলাসু করা নাই, এটাও অসহনীয়। এটা হচ্ছে সবচেয়ে খারাপ কন্ডিশন, মানুষ মানুষের বসবাসের সবচেয়ে অনুপযোগী। আর দ্বিতীয় সবচেয়ে অনুপযোগী হলো এটা। আর বাদ বাকি দুইটা মোটামুটি বেটার সিচুয়েশন। এইটা আরো ভালো, এটা তার থেকে একটু খারাপ, এটা বেস্ট। তাহলে আশা করি এই দাগগুলা দেখে আমি আইডেন্টিফাই করতে পারি খুব স্বাভাবিকভাবেই। মজার ব্যাপার হলো এই অঞ্চলে মানুষ সব থেকে বেশি বসবাস করে এবং এই অঞ্চলে মানুষ সব থেকে বেশি বসবাস করে, খুবই স্বাভাবিক। কারণ যে অঞ্চল কমফোর্টেবল, যে অঞ্চলে খাবারের সোর্স আছে, সেই অঞ্চলে মানুষের বসতি বেশি হবে। আর যে অঞ্চলে নাই, সেই অঞ্চলে মানুষের বসতি কম হবে। তো সেই সূত্র মতে এই অঞ্চল যেহেতু ক্লাইমেটিক্যালি সুইটেবল মানুষের বসবাসের জন্য, এই অঞ্চল ভালো। এই অঞ্চলে বসতিও বেশি, জনসংখ্যার পরিমাণ এই অঞ্চলে বেশি। এই অঞ্চলে জনসংখ্যার পরিমাণ কম, জায়গা অনুপাতে জনসংখ্যার পরিমাণ কম, পার স্কোয়ার কিলোমিটারে জনসংখ্যার পরিমাণ কম, এখানেও কম। ওকে, মরুভূমিতে তুমি হারায় যাবা, মানুষ খুঁজে পাবা না। এইখানেও বরফের মধ্যে তুমি হারায় যাবা, একটা মানুষ খুঁজে পাবা না, মাইলের পর মাইল চলে যাবে। আর তুমি বাংলাদেশের একটা জায়গা দেখাও তো যেখানে তুমি মানুষ খুঁজে পাবা না, প্রত্যেকটা জায়গায়। তারপরে ঘনবসতি যেখানে সোর্স আছে, ফুডের সোর্স আছে, সেখানে ঘনবসতি। আরো অনেক কারণ আছে, আমরা অ্যাওয়ারনেস কম, আমরা প্রোডাকশন হাই, বার্থ রেট হাই। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি এই আলোচনা থেকে কিছু অনেক জিনিস পরিষ্কার হয়ে গেল ক্লাইমেটিক সিচুয়েশন নিয়ে। তো আমরা আজকের পড়া এই পর্যন্তই সীমাবদ্ধ রাখবো। তার মানে আমরা যদি একটা ক্লাস বলি যে আমরা কি কি শিখলাম, আসলে আমরা শিখলাম যে কিভাবে ক্লাইমেট ভ্যারি করে প্লেস টু প্লেস। প্লেস টু প্লেস কিভাবে ক্লাইমেট ভ্যারি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় ক্লাইমেট ভ্যারি করে, কি কারণে ভ্যারি করে। তারপর ক্লাসিফিকেশন কেন জরুরি, ক্লাসিফিকেশন করতে কি কি অ্যাটেম্প নিছে বিজ্ঞানীরা, ডিজাইনার্স পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কি কি ক্লাসিফাই করি, যেটা আমরা করতেছিলাম। এবং সেই ক্লাসিফিকেশন আমরা দেখে একটু বোঝার চেষ্টা করছি যে তাদের সিচুয়েশনটা কেমন, টেম্পারেচার ঘটিত, রিলেটিভ হিউমিডিটি ঘটিত, রেইনফল ঘটিত, হিউমিডিটি ঘটিত সিচুয়েশন কেমন প্রত্যেকটা জায়গায়, এবং তার সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পাইছি। এবং এইটুকু ধারণা পাইছি যে কোন অঞ্চলটা এক্সট্রিম সিচুয়েশন এবং কোন অঞ্চলটা বসবাসের উপযুক্ত। ওকে, এখন আমরা রোল কল করব, ঠিক আছে? আমি স্ক্রিন শেয়ার অফ করতে। আচ্ছা, তার আগে বলি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা, কোশ্চেন থাকলে আমাকে বলো, তাহলে আমি অ্যান্সার করবো যেটুকু আমরা পড়ছি সেই বিষয়ে। কোনো কোশ্চেন নাই? আচ্ছা, কোশ্চেন না থাকলে আমরা স্টপ শেয়ারে চলে যাই, আমরা নতুন শেয়ার করি, আমরা শেষ করে দিচ্ছি আমাদের আজকের পড়ালেখা। এরপরের দিন কি বার, বৃহস্পতিবার না, শুক্র শনি রোববার, রোববার দিন আমরা এই চ্যাপ্টারের বাকিটুকু আশা করি শেষ করে দেবো। তাহলে আমরা সেশন শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।